Hello dear students, ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা ইতিমধ্যে দেখেছো যে ফিজিক্স আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এবং টেকনিশিয়ানকে ফোকাস করে ফিজিক্সের উপর আমরা 100টা কোশ্চেন আলোচনা করতে চলেছি, যার ফার্স্ট পার্ট তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো। এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো আশা করি তোমাদের ফার্স্ট পার্টটা যেরকম ভালো লেগেছে এটাও তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, বেশি কথা না বাড়িয়ে সেকেন্ড ভিডিওটাও শুরু করি। চলো দেখো আজকের সেশনের প্রথম কোশ্চেন, হেনরি পার মিটার ইজ দ্য ইউনিট অফ। দেখো হেনরি পার মিটার কিসের ইউনিট? এটা যে ইউনিটটা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। দেখো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কী জিনিস? দুটো ম্যাগনেটিক পোল, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক পোল, এটা ধরে নাও আর একটা ম্যাগনেটিক পোল। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল, এদের মধ্যে দূরত্ব ধরে নিলাম আর, তাহলে এদের মধ্যে যে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে μ0/4π m1 m2/r²। এই μ0টাকে বলা হয় ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এটা যেহেতু এখানে জিরো ইন দ্য সেন্স শূন্য মাধ্যমে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, তাহলে এটাকে আমরা বলবো যে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। μ0টাকে আমরা বলবো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এটার মানে কি? কোনো একটা মেটেরিয়ালকে আমরা ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিলাম, যে মেটেরিয়ালের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যত বেশি হবে তার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা তত বেশি পাস করতে পারবে। তাহলে সেটাই হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটির ফিজিক্যাল মিনিং। এবার দেখো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি আর একটা টার্ম রয়েছে এখানে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এই দুটোর মধ্যে একটা রিলেশনস রয়েছে। যেরকম দেখো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এটা সমান ইকুয়ালস টু 1/কাই, এর চিহ্নটার নাম হচ্ছে কাই। এটাকে বলা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এটা কি ডিনোট করে? কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে কত সহজে বা কত ইজিলি ম্যাগনেটাইজড করা যায়, সেটাই হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। যে মেটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি যত বেশি তাকে ইজিলি ম্যাগনেটাইজড করা যায়। যেরকম আমরা জানি লোহা, নিকেল, কোবাল্ট এই মেটেরিয়ালগুলোকে ইজিলি ম্যাগনেটাইজ করা যায়, তাই এই মেটেরিয়ালগুলোর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালুটা অনেক বেশি। এগুলোকে বলা হয় ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালুর উপর নির্ভর করে আমরা অনেক সময় ম্যাগনেটিক মেটেরিয়ালকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এই ডায়াম্যাগনেটিকের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হচ্ছে 1-এর থেকে কম। ডায়াম্যাগনেটিকের এক্সাম্পল হচ্ছে ওয়াটার, গ্রাফাইট, এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিকে কী রয়েছে? প্যারাম্যাগনেটিকের এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা এটা গ্রেটার দ্যান 1, পজিটিভ জাস্ট গ্রেটার দ্যান 1, কিন্তু অল্প, ভ্যালুটা কম। এর এক্সাম্পল হচ্ছে প্ল্যাটিনাম, সোডিয়াম, অক্সিজেন, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির যে ভ্যালুটা এটা 1-এর থেকে অনেকটাই বেশি। যেরকম এর এক্সাম্পল হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট। তাহলে এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে আমরা দেখলাম ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা 3 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এটার আনসার হলো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এই হেনরি পার মিটার, এই ম্যাগনেটিক পারমিয়াবিলিটির যে ভ্যালু, সেই ভ্যালুটা কত? μ0-র ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁷। এটাকে অনেক সময় আরেকটা ইউনিটও লেখা হয় ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। ঠিক আছে, তাহলে দুটো ইউনিট পেলাম, একটা হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার আর একটা পেলাম হেনরি পার মিটার। দুটোই হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটির ইউনিট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন শুরু করা যাক। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স? দেখো এই লেন্সের যে পাওয়ার অফ এ লেন্স, এর ইউনিট হচ্ছে ডায়োপ্টার।
ডায়োপ্টার। লেন্সের পাওয়ারের সঙ্গে লেন্সের ফোকাল লেন্থের ইনভার্স রিলেশনশিপ, তাহলে পাওয়ার ইকুয়ালস টু 1/f। এফ যখন হচ্ছে ইন মিটার, এবার পাওয়ারের আরেকটা ফর্মুলা রয়েছে, পাওয়ার ইকুয়ালস টু 100/f। এই এফটা যখন ইন সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারে হলে হবে 100/f আর মিটারে হলে হবে 1/f। আর পাওয়ারের ইউনিটটা হলো ডায়োপ্টার। এখান থেকে প্রবলেমস দেয়, বলে দিল কোনো একটা লেন্সের ফোকাল লেন্থ প্লাস 25 সেন্টিমিটার, তাহলে তার পাওয়ার কত? তাহলে দেখো পাওয়ার ইকুয়ালস টু, এটা সেন্টিমিটারে দিয়েছে, তাহলে 100/25, তাহলে হয়ে গেল 4 ডায়োপ্টার। ঠিক আছে, এবার এটা যদি পাওয়ারটা সেন্টিমিটারে না দিয়ে যদি মিটারে দেয় তখন কী হবে? তাহলে বলে দিল পাওয়ার হচ্ছে 20 মিটার, ফোকাল লেন্থ হচ্ছে 20 মিটার, তাহলে তার পাওয়ার কত হবে? তাহলে পাওয়ার কত হবে? 1/20, তাহলে এটা হয়ে গেল তার পাওয়ার। ঠিক আছে, তাহলে পাওয়ার যখন মিটারে দেওয়া থাকবে তখন হয়ে যাবে 1/f, যখন সেন্টিমিটারে দেওয়া থাকবে তাহলে এত ডায়োপ্টার। ফ্র্যাকশানে ভাঙলে এটা 1/20ও থাকতে পারে, কিংবা এটা পয়েন্টেও থাকতে পারে, যেটা থাকবে সেটা। তাহলে দেখো এটা গেল তাহলে লেন্সের পাওয়ার। এবার দেখো লেন্সের পাওয়ার, দুই রকমের লেন্স আমরা জানি যে আছে, একটা হচ্ছে কনভেক্স লেন্স আর একটা হচ্ছে কনকেভ লেন্স। কনকেভ লেন্সটাকে কেমন? এই লেন্সটা হচ্ছে কনকেভ লেন্স। এই কনকেভ লেন্সের পাওয়ারটা হয় নেগেটিভ। কনকেভ লেন্সের পাওয়ারটা হয় নেগেটিভ। আর যেটা কনভেক্স লেন্স, এই কনভেক্স লেন্সের পাওয়ারটা হয় পজিটিভ। তাহলে এটা আমরা মাথায় রাখবো। সাইনের দিক থেকেও এখানে পাওয়ারটা হয় নেগেটিভ, এবং এর ফোকাল লেন্থের যে সাইন, সেই ফোকাল লেন্থের সাইনটাও হয় নেগেটিভ। আবার যখন উত্তল লেন্স হবে তার পাওয়ারটা পজিটিভ, এবং ফোকাল লেন্থের যে সাইনটা হয় সেটাও পজিটিভ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। তাহলে এই সাইনটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কি লেন্স। যেরকম এটা অনেক সময় এরকমভাবেও থাকতে পারে, এই যে সাইন দিয়ে দিয়েছে, দেখো ফোকাল লেন্থ দিয়ে দিয়েছে প্লাস, তার মানে এটা কি লেন্স হবে? প্লাস মানেই সেটা হয়ে যাবে কনভেক্স লেন্স। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এটার আনসার হলো ডায়োপ্টার। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ম্যাগনিটিউড নো ডিরেকশান? তার মানে স্কেলার কোয়ান্টিটি। আমরা জানি ফিজিক্সের দুই রকমের কোয়ান্টিটি রয়েছে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা রয়েছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির অনলি ম্যাগনিটিউড থাকে, আর ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশান দুটোই থাকে, এবং সাথে তারা ভেক্টর অ্যালজেব্রা মানে ভেক্টরের যে অ্যাডিশান সাবস্ট্রাকশান রুলটাকে তারা ফলো করে। তাহলে ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে ম্যাগনিটিউড থাকতে হবে, ডিরেকশান থাকতে হবে, ভেক্টর অ্যালজেব্রাটা ফলো করতে হবে। এখানে বলেছে হ্যাজ ম্যাগনিটিউড নো ডিরেকশান, মানে স্কেলার কোয়ান্টিটি জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে চারটে জিনিসের মধ্যে দেখো ওয়ার্ক, এই চারটে জিনিসের মধ্যে, চারটে কোয়ান্টিটির মধ্যে এই ওয়ার্কটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, দেখো ইলেকট্রিক কারেন্টের কিন্তু ম্যাগনিটিউডও রয়েছে, কিন্তু ডিরেকশানও রয়েছে, কিন্তু তবুও ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ ইলেকট্রিক কারেন্ট ভেক্টরের অ্যাডিশান এবং সাবস্ট্রাকশান রুলটা ফলো করে না। কিন্তু ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটিকে আমরা যে দ্বারা লিখি, এটা ইকুয়ালস টু ইলেকট্রিক কারেন্ট বাই টাইম। ইলেকট্রিক কারেন্ট ডেন্সিটি কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু ইলেকট্রিক কারেন্ট হচ্ছে একটা স্কেলার রাশি। এটা মাথায় রাখবো, কারণ অনেক সময় কোশ্চেনে জিজ্ঞাসা করে স্পেশালি ইলেকট্রিক কারেন্টটাকে দিয়ে, সেই কারণেই এটা আমরা একটু মাথায় রাখবো। কারেন্ট স্কেলার, কিন্তু কারেন্ট ডেন্সিটি যদি বলে তাহলে সেটা হবে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো ওয়ার্ক, এবার দেখো এই যে ওয়ার্কের সঙ্গে আরও দুটো কোয়ান্টিটি যাদের ডাইমেনশান সেম, ওয়ার্কের ডাইমেনশান কি? ml², ওয়ার্কের ডাইমেনশান হবে ml² T⁻²। এটা দেখো এই ওয়ার্কের ডাইমেনশানের সঙ্গে আর কোন কোয়ান্টিটি ডাইমেনশান? এটা এনার্জি, টর্ক, হিট। তাহলে এদের সবার ডাইমেনশান কিন্তু এটা। তারপর দেখো ওয়েট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? m × g।
কোনো একটা বস্তুর ভর মনে রাখবে সবসময় সেম থাকে, সে যেখানেই যাক না কেন, যে প্ল্যানেটেই যাক না কেন, চাঁদে যাক বা পৃথিবীতে যাক, ভর সবসময় সেম থাকে, কিন্তু বস্তুর ওয়েটটা চেঞ্জ হয়। কোনো একটা প্ল্যানেট যে ফোর্স দ্বারা কোনো একটা বস্তুকে আকর্ষণ করছে সেটাই হচ্ছে তার ওয়েট। তাহলে ওয়েট আর ফোর্সের ডাইমেনশান কিন্তু সেম, mL/T-2। ওয়েটের ইউনিট কি? ওয়েটের ইউনিট আর ফোর্সের ইউনিটও সেম। ওয়েটকে আমরা নিউটন ইউনিটও প্রকাশ করি, আবার অনেক সময় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটেও প্রকাশ করি। ঠিক আছে, এবার দেখো ইম্পালস। ইম্পালস মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সেই ফোর্স এবং যে টাইম ধরে অ্যাপ্লাই করলাম, ফোর্স এবং টাইমের গুণফলটাকে আমরা বলি ইম্পালস। তাহলে দেখো এই যে ইম্পালস যেটা, এটা হচ্ছে ফোর্স এবং টাইম, এই দুটোর গুণ করলে আমরা পেয়ে যাই ইম্পালস। এবং এটা করলে আমরা পাবো যে মোমেন্টামের চেঞ্জ বা ভরবেগের পরিবর্তন, কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো এই এফটি বা ইম্পালস এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে ইম্পালসের ডাইমেনশান এবং ভরবেগের যে ডাইমেনশান সেটা সেম। তাহলে ইম্পালসের যে ডাইমেনশান, ইম্পালসের ডাইমেনশানটা কী হবে? ভর ইন্টু বেগ, mL/T-1। তাহলে এটা ভরবেগের ডাইমেনশান এবং ইম্পালসের ডাইমেনশান। ক্লিয়ার? তাহলে এখানে আনসারটা হলো কোনটা স্কেলার কোয়ান্টিটি জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। দেখো ওয়ার্ক সমান সমান আমরা লিখতে পারি কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট ডিরেকশানে ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটাকে আমরা এস সরণ, এই বস্তুটাকে এখান থেকে এই এস ডিসপ্লেসমেন্ট ঘটিয়েছি। তাহলে এই ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করা যায়। এই দিকটা হচ্ছে এফ কস থিটা আর এই দিকটা হচ্ছে এফ সাইন থিটা। ফোর্স যে কোনো ভেক্টর কোয়ান্টিটি দুটো কম্পোনেন্টে যখন ভাগ করি, যে কম্পোনেন্টের সঙ্গে কোণ উৎপন্ন করে সেটা হয় কস থিটা কম্পোনেন্ট। তাহলে দেখো এই এফ কস থিটা, এই ফোর্সটার জন্যই সরণটা, বস্তুর সরণ বা ডিসপ্লেসমেন্টটা ঘটেছে। তাহলে আমরা ওয়ার্ক সমান ইকুয়ালস টু আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কোন ফোর্সটা নেব? এই ফোর্সটা এফ কস থিটা। তাহলে এখানে হয়ে গেল এফ কস থিটা এস। তাহলে ফাইনালি আমরা পেলাম এফ এস কস থিটা। এবার দুটো বস্তুর মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, মানে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেই দিকে যদি ডিসপ্লেসমেন্ট ঘটে তাহলে ওয়ার্কটা হয় পজিটিভ। যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি তার বিপরীত দিকে যদি ডিসপ্লেসমেন্ট ঘটে, মানে কোণটা যদি 180 ডিগ্রি হয় তখন ওয়ার্ক ডান হবে নেগেটিভ। আর ডিসপ্লেসমেন্ট যেদিকে ঘটছে, যদি ফোর্সটা তার সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে তখন ওয়ার্ক ডানটা হয়ে যায় 0। যেরকম কোনো একটা যে এক্সামে আসে, কোনো একটা ব্যক্তি যদি সুটকেস নিয়ে হাঁটে তাহলে সুটকেসের ডিরেকশন প্যারালাল ভূমির সঙ্গে, আর গ্র্যাভিটি ফোর্সটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি। তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কোণ 90 ডিগ্রি হলে তখন ওয়ার্ক ডানটা হয়ে যায় 0। ঠিক আছে, ওয়ার্কের ইউনিট হচ্ছে দুটো, এসআই ইউনিট হচ্ছে জুল আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? এ ম্যান রেজড 12 kg object from a surface of the earth and put 1.5 meter above from the surface on his head. Calculate the work done object. তাহলে দেখো আমরা যখন গ্র্যাভিটির এগেনস্টে কোনো বস্তুর উপরের দিকে তুলি তখন গ্র্যাভিটির এগেনস্টে যে কার্য করি সেই কার্যটাই পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এখানে কোনো একটা ব্যক্তি 12 কেজির একটা বস্তুকে 1.5 মিটার উপরে তুলেছে, তাহলে কত কার্য করেছে? তাহলে কৃতকার্য, এখানে কৃতকার্য ইকুয়ালস টু কত হবে? পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা জানি, ডাব্লিউ ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে দেখো বস্তুটার ভর কত? 12 কেজি। তাহলে এম হচ্ছে 12, জি এর মান কত? 10, আর হাইট কত হাইটে তুলেছে সেটা হচ্ছে 1.5 মিটার। তাহলে এটা হলো 12 ইন্টু 1.5। তাহলে এটা গুণ করলে কত হবে? 180 জুল। তাহলে ওয়ার্কের ইউনিট আমি পেলাম দেখো জুল, এসআই ইউনিট। তাহলে এটার আনসারটা হয়ে গেল 180 জুল। ক্লিয়ার? তাহলে কোনো একটা বস্তু যত উপরের দিকে উঠবে, যত হাইট বাড়বে, মনে রাখবে তার পোটেনশিয়াল এনার্জি তত বাড়ে এবং তার কাইনেটিক এনার্জি তত কমে। কারণ কাইনেটিক এনার্জি বস্তুর মোশনের উপর নির্ভর করে বা বেগের উপর নির্ভর করে। কোনো একটা বস্তুর বেগ যত কমবে তার কাইনেটিক এনার্জি তত কমবে, বেগ যত বাড়বে তার কাইনেটিক এনার্জি তত বাড়বে। কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে 12m × v²। ঠিক আছে,
আর পোটেনশিয়াল এনার্জি হলো mgh। এখানে তোমাদের একটা কোশ্চেন কাইনেটিক এনার্জি থেকে আসে। দেখো কাইনেটিক এনার্জির ফর্মুলা এটা পেলাম, এবং এটা আমরা যদি ভরবেগের ফর্মে যদি লিখি কাইনেটিক এনার্জিটা মোমেন্টামের ফর্মে, তাহলে দেখো উপরে এবং নিচে যদি আমি m দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে, উপরে হয়ে যাবে m² v² আর নিচে আসবে 2m। তাহলে দেখো mv মানে হচ্ছে এটা মোমেন্টাম বা ভরবেগ, তাহলে আমরা লিখতে পারি ভরবেগের স্কোয়ার বাই 2m। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা পেলাম মোমেন্টামের স্কোয়ার বাই 2m। এখন এখান থেকে দুটো কোশ্চেন আসে যে যখন কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে তখন ভরবেগ আর ভরবেগ এবং ভরের মধ্যে কী রিলেশান, আর যখন মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে তখন কাইনেটিক এনার্জি আর ভরের মধ্যে কী রিলেশনশিপ। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি বলছি, ধরে নাও মোমেন্টামটা কনস্ট্যান্ট, তাহলে উপরের মোমেন্টামটা কনস্ট্যান্ট, তাহলে দেখো এটা কাইনেটিক এনার্জি আর এটা হচ্ছে মাস, তাহলে এদের মধ্যে কীরকম সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স রিলেশনশিপ। তার মানে ভরের রেশিও যা হবে কাইনেটিক এনার্জি তার উল্টো রেশিও হবে। তাহলে মোমেন্টাম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দুটো বস্তুর ভরের রেশিও বা অনুপাত যদি 2:3 হয় তাহলে তাদের কাইনেটিক এনার্জিটা হবে, কাইনেটিক এনার্জি রেশিও হবে 3:2, মানে জাস্ট উল্টে যাবে। মোমেন্টাম কনস্ট্যান্ট থাকলে বস্তুর ভরের রেশিও যা হবে কাইনেটিক এনার্জি তার উল্টে যাবে। এবার দেখো 2 নম্বর কন্ডিশনটা আমরা বলছি, যদি কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট থাকে আমরা এখানে লিখতে পারি p² = 2 × m × কাইনেটিক এনার্জি। যদি কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো এই ভরবেগের সঙ্গে ভরের কি সম্পর্ক, √m। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, এখানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, তাহলে ভরবেগের সঙ্গে ভরের সম্পর্ক, ভরের রুট করলে আমরা ভরবেগটা পাবো। তাহলে যদি বললো তা দুটো বস্তুর কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, তাদের ভরের অনুপাত বলে দিল 25:81, তাহলে তাদের মোমেন্টামের রেশিও কত হবে, তাহলে দেখো √m করলে আমরা মোমেন্টামের রেশিওটা পাবো, তাহলে √25 করলে এটা হবে 5 আর √81 করলে এটা হবে 9। তাহলে দুটো কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে আসে, কোশ্চেন দুটো একটু ভালো করে তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে এখানে আনসারটা হলো 180। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে নেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ফোর্স ইন্টু ভেলোসিটি। এটা একটা ভালো একটা কোশ্চেন। ফোর্স এবং ভেলোসিটি এই দুটোকে গুণ করলে আমরা কি পাই, তাহলে ফোর্স আর ভেলোসিটি এই দুটোকে গুণ করলে আমরা কি পাই, ফোর্স আর ভেলোসিটিকে আমরা গুণ করলে পাই পাওয়ার। দেখো পাওয়ার বেসিক ইকুয়েশন হচ্ছে ওয়ার্ক বাই টাইম। কার্য করার হারকে বলা হয় পাওয়ার, মানে কত কম সময়ে একটা কাজ আমরা করি, যে যত কম সময়ে একটা কাজ করতে পারবে তার পাওয়ারটা তত বেশি। দুটো ব্যক্তি একটা কাজ করলো, কেউ 10 সেকেন্ডে একটা কাজ করলো, কেউ 20 সেকেন্ডে একটা কাজ করলো, দুটো কাজ দুজনই করছে মানে দুজনের এনার্জিটা কিন্তু সেম, কিন্তু যে কম টাইমে কাজটা করলো তার পাওয়ারটা বেশি, কারণ পাওয়ারের সঙ্গে টাইমের ইনভার্স রিলেশনশিপ। এবার দেখো ওয়ার্ক ইকুয়ালস টু আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর নিচে হচ্ছে টাইম। এবার দেখো ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা সমান আমরা লিখতে পারি যে ভেলোসিটি, তাহলে আলটিমেটলি আমরা পেলাম ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে পাওয়ার ইকুয়ালস টু আমরা পেলাম ফোর্স ইন্টু ভেলোসিটি। এখানে ডাইরেক্ট কোশ্চেনটাই জিজ্ঞাসা করেছে, বাট এখান থেকে প্রবলেমও থাকে। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইন্টু ভেলোসিটি, এখান থেকে প্রবলেম থাকে, এটা কিন্তু আমাদের জানতে হবে। এবার দেখো পাওয়ারের ইউনিট কি, পাওয়ারের ইউনিট কী হবে, তাহলে এসআই ইউনিট হচ্ছে ওয়াট, বা এটার আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে জুল পার সেকেন্ড, আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ পার সেকেন্ড। তাহলে এসআই ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ পার সেকেন্ড, ঠিক আছে। পাওয়ারের ডাইমেনশান কী হবে, দেখো ওয়ার্কের ডাইমেনশান বাই টাইম। আগের কোশ্চেনে আমরা ওয়ার্কের ডাইমেনশানটা দেখেছি, তাহলে ওয়ার্কের ডাইমেনশান কী ছিল, ml² t-2 বাই টাইম। এই টিটা উপরে চলে গেলে আবার কী হবে, t-3 হয়ে যাবে, তাহলে এই ডাইমেনশানটা হয়ে গেল ml² t-3, তাহলে এটা হয়ে গেল পাওয়ারের ডাইমেনশান। পাওয়ারের একটা বড় ইউনিট রয়েছে যেটা হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট, এটা অনেক সময় এক্সামে দিয়ে দেয়। এখানে আর একটা কোশ্চেনে
একটু ঘুরিয়ে দেয় যে কিলোওয়াট আওয়ার কিসের ইউনিট, কিলোওয়াট আওয়ার বা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা হচ্ছে এনার্জির ইউনিট। আমরা বাড়িতে যে ইলেকট্রিসিটি কনজিউম করি তার যে ইউনিট সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার বা বিওটি। কত ইউনিট বিল এসছে সেটা কিসে আছে, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার বা বিওটি এটা হচ্ছে কিসের ইউনিট, এনার্জির ইউনিট। তাহলে 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি সমান সমান কত, 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটা হচ্ছে কিন্তু এনার্জির ইউনিট, এটা কিন্তু এনার্জির ইউনিট মনে রাখবে। আর একটা এনার্জির ব্যবহারিক ইউনিট রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কি, একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব পার্থক্যর মধ্য দিয়ে যায় তখন তার যে এনার্জি হয় সেটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে এটা এনার্জির ইউনিট। তাহলে এনার্জির আর একটা ইউনিট আমি বললাম 1 ইলেকট্রন ভোল্ট, এটা ইকুয়ালস টু 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম জুল। ঠিক আছে, তাহলে এনার্জির দুটো ব্যবহারিক ইউনিট পেলাম, একটা কিলোওয়াট আওয়ার আর একটা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এটার আনসার হচ্ছে পাওয়ার। দেখো, ইফ উই মুভ এ ট্রি বার্নস ফাস্ট দেন সাম অফ দ্য লিভস গেট ডিট্যাচড ফ্রম দ্য ট্রি ডিউ টু। তাহলে এখানে কি বলছে, যখন আমরা কোনো একটা গাছকে যখন শেক করি তখন তার যে পাতাগুলো অনেক সময় ঝরে পড়ে, তাহলে সেটা কিসের জন্য পড়ে? এটার আনসার হচ্ছে ইনারশিয়া। অ্যাকচুয়ালি ইনারশিয়া অফ রেস্টের জন্য পড়ে। ইনারশিয়া দুই রকমের হয়, একটা হচ্ছে ইনারশিয়া অফ মোশন, একটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট। তাহলে দেখো ইনারশিয়া কী জিনিস, ইনারশিয়া বা বাংলায় এটাকে বলা হয় জাড্য। তাহলে কোনো একটা বস্তু তার যে স্টেটে রয়েছে সেই স্টেটটা বজায় রাখার চেষ্টা করে। কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তার গতি অবস্থা বজায় রাখার চেষ্টা করে, আবার কোনো একটা বস্তু যদি স্থির থাকে তার স্থিতি অবস্থা বজায় রাখার চেষ্টা করে। এই যে প্রপার্টি, এটাকেই বলা হয় জাড্য। তাহলে জাড্য দুই রকমের বা ইনারশিয়া দুই রকমের, একটা হচ্ছে ইনারশিয়া অফ মোশন বা গতিজাড্য, আর একটা হচ্ছে ইনারশিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্য। তাহলে মোশন, একটা ফ্যান চলছে, আমরা যদি সুইচটা অফ করি ফ্যানটা সাথে সাথে কিন্তু অফ হয় না, কারণ তার একটা আগে মোশন ছিল। সেই মোশনের জন্য, গতিজাড্যের জন্য ইলেকট্রিক সাপ্লাই অফ করা সত্ত্বেও ফ্যানটা কিছুক্ষণ রানিং থাকে। তাহলে এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। যখন অ্যাথলেটরা হাই জাম্প কিংবা লং জাম্প মারে তখন কিছুটা দড়িয়ে আসে, আগে দড়িয়ে এসে তারপর মারে। তার মানে তাদের ওই মোশনটাকে, গতিজাড্যটাকে তাদের যে তারা জাম্প করছে সেটার মধ্যে ট্রান্সফার করে। তাহলে এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। এবার দেখো স্থিতিজাড্য, কোনো একটা বস্তু হঠাৎ স্থির অবস্থায় রয়েছে, যেরকম হঠাৎ যদি কোনো একটা গাড়ি চলতে শুরু করে আমরা পিছনের দিকে ব্যাক করে যাই, পিছনের দিকে হেলে যাই, তাহলে এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। কারণ দেখো গাড়িটা যখন মুভ করছে আমাদের ব্যাক পোর্শন যেটা গাড়ির সঙ্গে আছে সেটা মুভ করছে, কিন্তু আমাদের মাথা তো স্থির ছিল, স্থির থাকতে চেষ্টা করে, সেই কারণে মাথাটা পিছনের দিকে হেলে যায়। তাহলে এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। তারপরে কোনো একটা ব্ল্যাঙ্কেট বা কোনো একটা কার্পেটকে যদি আমরা লাঠি দিয়ে আঘাত করি তাহলে সেখানে ডাস্ট পার্টিকেলগুলো প্রথমে স্থির ছিল, এবং ডাস্ট পার্টিকেলগুলো যখন কার্পেট থেকে আলাদা হয়ে যায় তারা স্থির থাকতে চায় এবং তখন তারা নিচে ঝরে পড়ে। সিমিলারলি এই যে গাছের যে এক্সাম্পলটা দিলাম, পাতাগুলো প্রথমে গাছে স্থির অবস্থায় ছিল, যখন ওটাকে শেক করি তাহলে পাতাগুলো গাছ থেকে ঝরে পড়লো, এবং গ্র্যাভিটির জন্য এবং তারা স্থির অবস্থা যে বজায় রাখার যে চেষ্টা সেটার জন্যই তারা নিচে ঝরে পড়ে। তাহলে এটার কারেক্ট আনসার হলো ইনারশিয়া অফ রেস্ট। ঠিক আছে, তাহলে যে এক্সাম্পলগুলো বললাম তাহলে এক্সাম্পলগুলো তোমরা একটু খাতায় নোট করো, ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। If we move a cricket ball of mass 100 gram moving with a velocity 30 meter per second, it stopped by a player in 0.5 second. The average force exerted by the player. তাহলে দেখো ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 30, তারপর যখন প্লেয়ারটা বলটা ধরেছে তখন তার ভেলোসিটি কত 0, তাই না? তাহলে দেখো এখানে অ্যাক্সিলারেশনটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে অ্যাক্সিলারেশনটা কত, বা এখানে যেহেতু বেগটা কমেছে এটাকে আমরা বাংলায় বলতে পারি রিটার্ডেশন বা মন্দন।
তাহলে দেখো বেগের যে ফাইনাল ভেলোসিটি ছিল 0, বলটা হাতে স্থির অবস্থায় এসছে, আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 30, তাহলে বেগের পরিবর্তন এটা বাই টাইমটা কত, টাইম হচ্ছে 0.05। দেখো অ্যাক্সিলারেশন মানে আমি লিখতে পারি dv/dt, তা উপরে হচ্ছে ভেলোসিটির চেঞ্জ, নিচে হচ্ছে টাইমের চেঞ্জ। টাইমটা 0.05 বলেছে, আর ভেলোসিটির চেঞ্জ হচ্ছে ফাইনালি 0 আর ইনিশিয়ালি 30। তাহলে এটা যদি আমি করি তাহলে এটা হলো -30.05। তাহলে এটা হলো অ্যাক্সিলারেশন। এবার দেখো আমাকে ফোর্সটা চেয়েছে, ফোর্সটা কত, তাহলে ফোর্স ইকুয়ালস টু আমরা জানি m × a। এবার দেখো এমটা কত, এমটা হচ্ছে 100 গ্রাম, তাহলে 100 এবং এটা কেজিতে করলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে, আর অ্যাক্সিলারেশনটা হচ্ছে -30 × 0.05। এটা যদি কেটে দিই তাহলে 100 অ্যাড করো, 3টে শূন্য কেটে দাও, এটা কাটলে এটা 20, তাহলে হলো -60 নিউটন। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কত হলো -60 নিউটন। তাহলে দেখো অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এখন ভেলোসিটির চেঞ্জ কিন্তু দুই রকমভাবে হতে পারে, ভেলোসিটির মানের চেঞ্জ এবং ভেলোসিটির ডিরেকশানের চেঞ্জ। যখন তুমি একটা সার্কেল বরাবর মুভ করবে তখন ভেলোসিটির ডিরেকশানটা চেঞ্জ হয়। মানের চেঞ্জের জন্য যে ত্বরণটা হয় সেটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, আর ভেলোসিটির দিকের চেঞ্জের জন্য যে ত্বরণটা হয় সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, তাহলে যখন তুমি সার্কেল বরাবর মুভ করছো তখন তোমার কী ত্বরণ হবে, তখন ডিরেকশান চেঞ্জ হচ্ছে ভেলোসিটির, তার মানে সেটা হবে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এর যে ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে v²/r। ভি হচ্ছে যে ভেলোসিটি নিয়ে তুমি মুভ করছো, আর আর হচ্ছে এটা রেডিয়াস। তাহলে কেন্দ্রের দিকে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, তার মানটা হয়ে যাবে mv²/r। ঠিক আছে, তাহলে সার্কেল বরাবর মুভ করলে কোনো একটা অবজেক্ট কেন্দ্রের দিকে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় অভিকেন্দ্র বল, আর এই বাইরের দিকে যে ফোর্সটা কাজ করে তাকে বলা হয় অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুধ থেকে ক্রিম সেপারেশান বা ওয়াশিং মেশিনে কোন ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে এই অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। এখান থেকে কোশ্চেন আরেকটা আসে, অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে কাজ করে, আর অপকেন্দ্র বল কেন্দ্র থেকে দূরের দিকে কাজ করে। ঠিক আছে, গুড। চলো নেক্সট কোশ্চেন। তাহলে এটার আনসার হলো অপশান দিল্লি। Third equation of motion provides the relation between velocity and equation of motion। দেখো যখন অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট থাকে তখন মোশনের 4টে ইকুয়েশন রয়েছে। যখন অ্যাক্সিলারেশনটা যখন কনস্ট্যান্ট তখন মোশনের 4টে ইকুয়েশন রয়েছে। প্রথম ইকুয়েশন হচ্ছে v = u + at, সেকেন্ড হচ্ছে s = ut + ½ at², আর থার্ড ইকুয়েশন হচ্ছে v² = u² + 2as। আর সেকেন্ড আরেকটা ফোর্থ ইকুয়েশন আছে, ওটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না। nতম সেকেন্ডে কত ডিস্টেন্স একটা পার্টিকেল যায় সেটা লিখে নিতে পারো, sn = u + a/2 2n - 1। nতম সেকেন্ডে কোনো একটা বস্তু কত ডিস্টেন্স গেছে সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে। তাহলে দেখো এখানে কোনটা কি, এই ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এসটা হচ্ছে বস্তুর ডিসপ্লেসমেন্ট, এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। তাহলে দেখো এখানে সেকেন্ড ইকুয়েশন থেকে কিসের মধ্যে সম্পর্ক আমরা পাই, তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা পাই টাইম এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে। তাহলে এখানে আমি পাই টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট রিলেশন। থার্ড ইকুয়েশন থেকে আমি পাবো ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট। তাহলে থার্ড ইকুয়েশানে আমরা পাবো ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে চেয়েছে কোনটা, সেকেন্ডটাও কিন্তু পরীক্ষাতে চাই, এখানে চেয়েছে থার্ড। তাহলে থার্ড ইকুয়েশান হচ্ছে ভেলোসিটি ভার্সেস পজিশান বা ডিসপ্লেসমেন্টও থাকতে পারে অপশানে। তাহলে এটা হয়ে গেল অপশান এ। ক্লিয়ার?
এবার দেখো কোনো একটা বস্তু যখন উপরের দিকে ছোড়া হয় বা নিচের দিকে বস্তুটা নামে, তখন এই এ যে অ্যাক্সিলারেশান সেটার জায়গায় আমরা জি ইউজ করি। কোনো একটা বস্তু একটা ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছোড়া হলো, ইউ ভেলোসিটি নিয়ে উপরের দিকে ছোড়া হলো, তাহলে হাইয়েস্ট পয়েন্টে উঠতে তার টাইম কত লাগে। তাহলে দেখো সেখানে আমি এই যে হাইয়েস্ট পয়েন্টে উঠেছে তার মানে এখানে বস্তুটা স্থির হয়ে গেছে, তাহলে ফাইনাল ভেলোসিটি হয়ে গেল কত, 0। তার টাইম জিজ্ঞাসা করেছে, তাহলে কোনো একটা বস্তুকে আমি উপরের দিকে ছুড়লাম, হাইয়েস্ট পয়েন্টে উঠতে তার টাইম কত লেগেছে। তাহলে 1 নম্বর ইকুয়েশানটা আমি ইউজ করব, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে দেখো হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি 0, ইউ বেগে আমি ছুড়েছি, জি এর ভ্যালু আমরা মাইনাস জি টি, তাহলে টি ইকুয়ালস টু হয়ে গেল ইউ প্লাস জি। এখান থেকে কিন্তু প্রবলেম দেয়, একটা ভেলোসিটি নিয়ে ছুড়লো, উপরে উঠতে কত টাইম লাগলো। তাহলে ধরে নাও বস্তুটাকে 25 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হয়েছে, তাহলে তার হাইয়েস্ট পয়েন্টে উঠতে টাইম কত লাগবে। তাহলে ইউ বাই টি, তাহলে যে ভেলোসিটি নিয়ে ছোড়া হচ্ছে সেটা বাই জি, জি এর ভ্যালু 10, তার মানে টাইমটা হবে এখানে 2.5 সেকেন্ড। তাহলে ফর্মুলাটা জাস্ট মুখস্থ রাখলে আমার হয়ে যাবে। তারপর এখান থেকে আরও কোয়েশ্চেন আসতে পারে, কোনো একটা বস্তুকে উপরের দিকে ছোড়া হলো বা নিচের দিকে কোনো একটা বস্তুকে ড্রপ করা হলো, নিচের দিকে কোনো একটা বস্তুকে ড্রপ করা হলো, তাহলে তার হাইট কত। তাহলে দেখো সেটা এই ফর্মুলা থেকে আমরা বার করতে পারবো। কোনো একটা বস্তুকে ড্রপ করছি মানে তার ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তাহলে সেই হাইটটা কত হয়ে যাবে, হাইট ইকুয়ালস টু হবে হাফ জি টি স্কোয়ার, ইউটা হয়ে যাবে এটা। কোনো একটা বস্তুকে ড্রপ করলাম, এখান থেকে টাইমও চাইতে পারে, টাইমটা যদি বলে দিল যে নিচে পড়তে তার টাইম লাগলো 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড, তাহলে কত উঁচু থেকে ফেলা হয়েছে সে হাইটটা চাইতে পারে। আবার বলে দিল হাইটটা দেওয়া আছে, তাহলে টাইমটা চাইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখো কোনটা ড্রপ, কোনো কিছুকে ড্রপ করা মানে তার ইনিশিয়াল ভেলোসিটি হয়ে যায় 0। তাহলে এই ফর্মুলাটা ইউজ করো, দেখো এস ইকুয়ালস টু ইউটি 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমি যদি হাইট লিখি এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেলাম এই টাইমের সঙ্গে হাইটের একটা রিলেশনশিপ পেয়ে গেলাম। একটা দেওয়া থাকলে আরেকটা আমি বার করে নিতে পারবো। তাহলে এখান থেকে এই অ্যাপ্লিকেশানগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, ক্লিয়ার। চলো স্ক্রিনশট নিলে কেউ নিয়ে নিতে পারো, আর খাতায় অবশ্যই নোট ডাউন করো এগুলো, এক্সট্রা যে ইনফরমেশানগুলো তোমরা জানতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ইফ দ্য লেন্থ অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ ইনক্রিজড দেন টাইম পিরিয়ড। তাহলে সিম্পল পেন্ডুলামে টাইম পিরিয়ড কি, এটা একটা সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে, এটা একটা সিম্পল পেন্ডুলাম। পেন্ডুলামের এটা হচ্ছে এন্ড পজিশান আর এটা হচ্ছে তার মিন পজিশান। পেন্ডুলামের এটা হচ্ছে মিন পজিশান আর এটা হচ্ছে এন্ড পজিশান। ঠিক আছে, তাহলে কোনো একটা পেন্ডুলাম ধরে নাও এখান থেকে স্টার্ট হলো, তাহলে এই পজিশানে গেল, আবার এই পজিশানে আসতে তার যে টাইম লাগে সেটা হচ্ছে তার কমপ্লিট টাইম পিরিয়ড। তাহলে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কি হচ্ছে 2π√L বাই জি। জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর এলটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ কতটা, এখানে সিম্পল পেন্ডুলামের যে ববটা এখানে রয়েছে এটাকে বলা হয় বব। সিম্পল পেন্ডুলামের নিচে যে জিনিসটা এখানে থাকে এটাকে বলা হয় বব অফ দ্য পেন্ডুলাম। তাহলে ববের সেন্টার অফ মাসটা কোথায় থাকে, মিডলে থাকে, একদম এই পজিশান থেকে সেন্টার অফ মাস পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। এবং এই ফর্মুলায় যে লেন্থটা এখানে ব্যবহার করা আছে সেটাই হচ্ছে এই এল, এলটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ এলটাকে বলবো আমরা ইফেক্টিভ লেন্থ। তাহলে দেখো এখানে বলেছে পেন্ডুলামের লেন্থ ইনক্রিজড করা হয়েছে, তাহলে লেন্থ যদি ইনক্রিজড করে তাহলে টাইম পিরিয়ড কী হবে, সরল সম্পর্ক, লেন্থ ইনক্রিজ করলে টাইম পিরিয়ডটাও হবে ইনক্রিজ করবে। তাহলে এখানে অপশান হবে উইল ইনক্রিজ, তাহলে টাইম পিরিয়ডটা অবশ্যই ইনক্রিজ করবে। লেন্থ যদি ডিক্রিজ করে তাহলে টাইম পিরিয়ড ডিক্রিজ করবে। এবার টাইম পিরিয়ডের সঙ্গে পেন্ডুলাম স্লো হবে না ফাস্ট হবে সেটা অনেক সময় কোশ্চেন আসে। টাইম পিরিয়ড যদি বাড়ে, কোনো কিছু টাইম পিরিয়ড বাড়ছে, তাহলে এই জিনিসটা ধরো পেন্ডুলাম এরকম করে দুলছে, এর এই পজিশানে আসতে টাইম লাগলো, পুরো ব্যাক করতে যে টাইমটা লাগলো তার যে টাইমটা লাগলো সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে এটা স্লো হয়ে যাওয়া, আর টাইম পিরিয়ড কমে যাওয়া মানে পেন্ডুলামটা ফাস্ট হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে দেখো সেখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে ফাস্ট হবে না স্লো হবে। এখানে আরেকটা কোশ্চেন আসে, এখানে কেউ একজন দোলন
একটা দোলনে, এটা একটা দোলন, কেউ একজন দোলন খাচ্ছে, তাহলে দেখো এখানে যে রয়েছে তার সেন্টার অফ মাসটা থাকে এই পজিশানে। তাহলে দেখো এবার এটা হচ্ছে তার ইফেক্টিভ লেন্থ। এবার হঠাৎ উঠে দাঁড়িয়ে গেলে তখন এই দোলনের দোলনকালের কি চেঞ্জ হবে, তাহলে সেটা সেই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষাতে আসে। তাহলে দোলন খেতে খেতে যদি দাঁড়িয়ে যায় তাহলে দেখো সেন্টার অফ মাসটাও একটু উপরের দিকে উঠে গেল। আমি যদি বসে থাকি সেন্টার অফ মাসটা নিচে থাকবে, যদি আমি উপরের দিকে উঠি তাহলে সেন্টার অফ মাসটা উপরের দিকে উঠলো, তাহলে দেখো ইফেক্টিভ লেন্থটা কমে গেল। তাহলে দেখো এই ইফেক্টিভ লেন্থটা যদি কমে যায় তাহলে টাইম পিরিয়ডের সঙ্গে লেন্থের কী সম্পর্ক, লেন্থ কমলে টাইম পিরিয়ডটা কমে যাবে, তাহলে টাইম পিরিয়ডও কমে যাবে। আর টাইম পিরিয়ড যদি কমে যায় তাহলে দোলনাটা কী হবে, ফাস্ট দুলবে। তাহলে দোলন খেতে খেতে কেউ যদি দাঁড়িয়ে যায় তাহলে দোলনার টাইম পিরিয়ডটা কমে যাবে কিন্তু দোলনাটা কিন্তু ফাস্ট হয়ে যাবে আগের থেকে। ঠিক আছে, তাহলে এই রকম কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এটা আরেকটা জিনিস মাথায় রাখবে যে সিম্পল পেন্ডুলামের যে টাইম পিরিয়ড, এটা কিন্তু এই যে ববটা এখানে রয়েছে এই ববের মাসের উপর কিন্তু ডিপেন্ড করে না। এখানে দেখো কোথায়ও এই ববের মাস নেই। ধরো বলে দিল যে পেন্ডুলামের ববটা একটা কাঠের বল ছিল, সেখানে একটা লোহার বল দিয়ে ট্রান্সফার করে দিলাম, কিন্তু তাদের শেপটা সেম, মানে রেডিয়াসটা সেম, তবুও কিন্তু টাইম পিরিয়ডের কোনো পরিবর্তন হবে না, কারণ সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ববের মাসের উপর নির্ভর করে না। আর একটা এখান থেকে কোশ্চেন আছে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড কত। দেখো সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড মানে এটা 1 সেকেন্ড যেতে লাগলো আর 1 সেকেন্ড আসতে লাগলো, তাদের টোটাল হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। এবার এখানে আরেকটা কোশ্চেন আসে যে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড যদি কোনো স্যাটেলাইটে নিয়ে যায় তাহলে তার টাইম পিরিয়ড কত হবে। দেখো স্যাটেলাইটে আমাদের জি এর ভ্যালুটা ফ্রি ফলিং কেস, সেখানে জি এর ভ্যালুটা 0 হয়ে যায় ধরি আমরা। তাহলে দেখো জি যদি 0 হয় তাহলে কোনো কিছুর নিচে যদি 0 থাকা মানে সেটা হয়ে যায় ইনফিনিটি। তাহলে তখন সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ডটা কত হয়ে যাবে, যে কোনো পেন্ডুলাম, সেকেন্ড পেন্ডুলাম না অন্য যে কোনো পেন্ডুলাম, তখন টাইম পিরিয়ডটা হয়ে যাবে ইনফিনিটি। বোঝা গেল? কিন্তু নর্মাল ক্ষেত্রে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড 2 সেকেন্ড, এটা মাথায় রাখবো আমরা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। তাহলে এখানে ইনক্রিজ করলে টাইম পিরিয়ড ইনক্রিজ করবে। বলছে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশান অ্যাপ্লাইড বিটুইন মলিকিউলস অফ সেম সাবস্ট্যান্স। তাহলে এখানে সেম সাবস্ট্যান্সের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটার একটা নাম রয়েছে, সেটাকে আমরা বলি কোহেসিভ ফোর্স। আর যখন মলিকুলটা আলাদা আলাদা মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করবে তখন সেটাকে বলি অ্যাডহেসিভ ফোর্স। ধরে নাও এয়ার মলিকুলের মধ্যে যে ফোর্স কাজ করছে তাহলে সেটা হয়ে যাবে কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ ফোর্সটা কী জিনিস, যখন এয়ার মলিকুলের সঙ্গে ওয়াটার মলিকুল বা ওয়াটার মলিকুলের সঙ্গে গ্লাস বা কাচের মলিকুল, তাহলে এদের মধ্যে যে আলাদা আলাদা মলিকুল যদি থাকে তখন যে ফোর্সটা কাজ করবে তখন সেটাকে আমরা বলি অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে, তাহলে এটা সেম সাবস্ট্যান্স বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কোহেসিভ ফোর্স। দেখো একটা পাত্রে জল রয়েছে, একটা কাচের পাত্র, এটা কাচের পাত্র, আর একটা পাত্রে এটাও কাচের পাত্র, এটাতে মার্কারি রয়েছে, পারদ। ঠিক আছে, তাহলে দেখো এই ওয়াটারের মলিকুলগুলোর নিজেদের মধ্যে যে ফোর্সটা কাজ করে, এখানে তো ওয়াটার মলিকুল অনেকগুলো রয়েছে, তাহলে ওয়াটার মলিকুল এখানে যে কাচের যে মলিকুলটা রয়েছে তার সঙ্গে ওয়াটারের মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা বলবো কোহেসিভ ফোর্স। আর কাচের সঙ্গে ওয়াটার মলিকুলের যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা বলবো অ্যাডহেসিভ ফোর্স। তাহলে এই দিকে কাজ করছে কোহেসিভ ফোর্স, আর কাচের মলিকুলের সঙ্গে ওয়াটার মলিকুলের যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। ওয়াটারের ডেনসিটি কত, 1000, আর কাচের ডেনসিটি হচ্ছে এসআই পদ্ধতিতে কাচের যে ডেনসিটি অফ ওয়াটার এটা হচ্ছে 1000, ডেনসিটি অফ গ্লাস এটা হচ্ছে 2500, এগুলো হচ্ছে কেজি পার মিটার কিউব সব এসআই ইউনিটে। আর ডেনসিটি অফ মার্কারি এটা হচ্ছে 13600। ঠিক আছে, তাহলে দেখো কাচের সঙ্গে ওয়াটার মলিকুলের যে আকর্ষণ বল বা অ্যাডহেসিভ ফোর্স এই ক্ষেত্রে কোহেসিভ ফোর্সের থেকে বেশি। সেই কারণেই একটা কাচের গ্লাসের জলকে যদি আমরা ফেলে দিই তাহলে দেখবে কিছু জল কাচের গায়ে লেগে থাকে, কারণ কি এখানে কাচের অ্যাডহেসিভ ফোর্সটা এখানে বেশি। কিন্তু যদি পারদ রাখি তাহলে দেখো
এখানে যে পারদ মলিকুলটা রয়েছে কাচের সঙ্গে তার যে ফোর্স সেটাকে বলবো অ্যাডিসিভ ফোর্স, আর পারদ মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটাকে বলবো কোহেসিভ ফোর্স। এই ক্ষেত্রে দেখো অ্যাডিসিভ ফোর্সটা ছিল কোহেসিভ ফোর্সের থেকে বেশি, তাই না? সেই কারণেই লিকুইডটা কাচের গ্লাসে লেগেছিল। কিন্তু এখানে যখন পারদ নেব আমরা, পারদের ক্ষেত্রে দেখো এই যে পারদের ডেনসিটি অনেক বেশি, পারদের ডেনসিটি অনেক বেশি হওয়ার জন্য পারদের মলিকুলের মধ্যে যে কোহেসিভ ফোর্স, সেই কোহেসিভ ফোর্সটা পারদ আর কাচের মধ্যে যে অ্যাডিসিভ ফোর্স তার থেকে অনেক বেশি হয়। সেই কারণেই কোনো একটা কাচের পাত্রে যদি পারদ থাকে সেটাকে যদি আমরা উপর করে ঢেলে দিই তাহলে কাচের পাত্রে কোনো পারদ লেগে থাকে না, তাহলে সেই ক্ষেত্রে কোহেসিভ ফোর্সটা কিন্তু অনেক বেশি হয়। এবার দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে সারফেস টেনশন। এই সারফেস টেনশনও এর যে কারণ এটা হচ্ছে মলিকুলার কোহেসিভ ফোর্স। সারফেস টেনশনের যে কারণ এটা অনেক সময় দেয় পরীক্ষাতে, এটা হচ্ছে মলিকুলার কোহেসিভ ফোর্স। মলিকুলার কোহেসিভ ফোর্স, মলিকুলার কোহেসিভ ফোর্স। সারফেস টেনশন হচ্ছে এর যে ডেফিনেশন সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে এর মাত্রাটা কী হবে? ফোর্সের মাত্রা আমরা জানি mL/t-2, লেন্থের মাত্রা এল যদি কেটে দিই তাহলে দেখো পড়ে থাকলো m/t-2, এটা হয়ে গেলো সারফেস টেনশনের মাত্রা। প্রকৃতিতে কিছু সারফেস টেনশনের ঘটনা রয়েছে যেগুলো এক্সামে আসে পরীক্ষাতে, যে ওয়াটার স্ফেরিক্যাল, ওয়াটার ড্রপটা কেমন হয়? স্ফেরিক্যাল হয়, কারণ প্রত্যেকটা লিকুইডই চায় তার সারফেসটাকে মিনিমাম করতে ডিউ টু সারফেস টেনশন। তারপর শেভিং ব্রাশ যখন আমরা জল থেকে বার করি তখন সেটা চুপসে যায়, চুল যখন ভেজা অবস্থায় থাকে তখন চুলগুলোও চুপসে যায়। তারপর ইনসেক্ট, মশা এবং অন্যান্য ইনসেক্ট জলের উপর ভাসতে পারে, তাহলে এগুলো হচ্ছে সবই সারফেস টেনশনের জন্য। একটা নিডেল বা সুচ জলের উপর ভেসে থাকতে পারে, এটাও সারফেস টেনশনের জন্য। কর্পূর যদি জলের উপর, ক্যাম্ফার যেটাকে বলা হয়, জলের উপর যদি আমরা ছড়িয়ে দিই তাহলে ওটা লাফায়, এগুলো সবই কিন্তু সারফেস টেনশনের জন্য। ঠিক আছে, তাহলে সেম মলিকুলের মধ্যে ফোর্সটাকে বলা হয় কোহেসিভ ফোর্স, আর ডিফারেন্ট মলিকুল হলে সেটাকে বলবো আমরা অ্যাডহেসিভ ফোর্স। যখন আমরা কোনো একটা ক্রিম বা লিপস্টিক যখন ইউজ করি তখন সেখানে কিন্তু অ্যাডহেসিভ ফোর্স কাজ করে, তখন এটাও পরীক্ষাতে আসে, তাহলে ওখানে অ্যাডহেশন ফোর্সটা কাজ করে। কিন্তু এর আনসার দেখো সেম মলিকুল যেহেতু বলেছে তাহলে এখানে আনসারটা আমাদের হয়ে গেল কোহেসিভ ফোর্স। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। হোয়াট ইজ দ্য ফোর্স এক্সজর্টেড বাই ওয়াটার ইন আপওয়ার্ড ডিরেকশান? দেখো এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এর আনসারটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে যদি আমরা জলে নিমজ্জিত করি তাহলে জল বস্তুটার উপর একটা উপরের দিকে ফোর্স দেয়, সেই ফোর্সটাকে কি ফোর্স বলা হয়? সেই ফোর্সটাকে আমরা বলি বাউয়েন্সি ফোর্স। এখানে দেখো গ্র্যাভিটেশন ফোর্স আর ফ্রিকশন ফোর্স। গ্র্যাভিটেশন ফোর্স কি? যখন যে কোনো দুটো বস্তু যাদের মাস রয়েছে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা বলি গ্র্যাভিটেশন ফোর্স। এবং দুটো বস্তুর মধ্যে কতটা পরিমাণ গ্র্যাভিটেশন ফোর্স কাজ করবে, মানে তাদের মানটা কত হবে, সেটা আমরা পাই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে। সেই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বলছে গ্র্যাভিটেশন ফোর্স ইকুয়ালস টু G m1m2/r²। দূরত্ব, দুটো বস্তুর মধ্যে দূরত্ব যত বাড়বে গ্র্যাভিটেশন ফোর্স তত কমে যাবে, ইনভার্স সম্পর্ক। দুটো বস্তুর ভর যত বাড়বে তাদের গ্র্যাভিটেশন ফোর্সটা তত বাড়বে। তাহলে দেখো এই জি এর একটা ভ্যালু রয়েছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এই জি এর ভ্যালুটা যে সায়েন্টিস্টটা সর্বপ্রথম বার করে তার নাম হচ্ছে ক্যাভেন্ডিশ। ঠিক আছে, এবার গ্র্যাভিটেশন ফোর্স মনে রাখবে এটা একটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মিন গ্র্যাভিটেশন ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কিন্তু পাথের উপর নির্ভর করে না, কোন পাথে ওয়ার্ক ডান করছি সেটার উপর নির্ভর করে না, ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর নির্ভর করে। সেই কারণেই গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, কিন্তু ফ্রিকশন ফোর্স একটা নন কনজারভেটিভ ফোর্স, কারণ ফ্রিকশন বল দ্বারা ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করে, সেই কারণে ফ্রিকশন ফোর্স হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, ফ্রিকশন ফোর্স হচ্ছে একটা রেজিস্টিভ ফোর্স, নন কনজারভেটিভ, রেজিস্টিভ এবং ডিসিপেটিভ ফোর্স। কোনো একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর দিয়ে যখন যায় তাহলে তাদের কন্ট্যাক্ট পোর্শন বরাবর অপোজিট দিকে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্স হচ্ছে কোনো একটা বস্তুর নর্মাল রিয়াকশানের সঙ্গে সমানুপাতিক। তাহলে ফ্রিকশন বল কোনো একটা বস্তু যদি আমরা বস্তুটাকে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যাই তাহলে এই দিক বরাবর ঘর্ষণ বলটা কাজ করে, যেদিকে আমরা মোশন করব মোশনের অপোজিট দিকে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে। এই বস্তুটার ভর যদি এম হয়
তাহলে এর ওয়েট হবে m ইন্টু জি, এবং এর নর্মাল রিয়াকশান বা লম্ব প্রতিক্রিয়া হয় উপরের দিকে। বলছে এই ফ্রিকশান ফোর্স হচ্ছে বস্তুর লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমার একটা কনস্ট্যান্ট লাগে, সেটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান। তাহলে দেখো এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান এটা হয়ে যায় F/R। তাহলে এটাও ফোর্স এটাও ফোর্স, সেই কারণেই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশানের কোনো ইউনিট এবং ডাইমেনশান নেই। এটা কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশান, স্ট্রেস, স্ট্রেন, রিলেটিভ ডেন্সিটি, ম্যাক নাম্বার, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এগুলো হচ্ছে ইউনিট এবং ডাইমেনশান লেস একটা কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এটা আমরা মাথায় রাখবো। তাহলে বাউয়েন্সি ফোর্স, এবার দেখো কোনো একটা অবজেক্টকে যদি আমরা জলেতে নিমজ্জিত করি বা জলে ডোবাই, তাহলে জল বস্তুটার উপর একটা আপওয়ার্ড ফোর্স দেয়, সেই ফোর্সটাকে আমরা বলি বাউয়েন্সি ফোর্স। একটা ফুটবলকে তুমি জলে ডোবানোর চেষ্টা করবে, দেখবে ফুটবলটা উপরের দিকে ভেসে আসছে, একটা জল ফুটবলের উপর আপওয়ার্ড ফোর্স দেয়। কিন্তু একটা টেনিস বল বা ক্রিকেট বলকে যদি জলের নিচে ডোবাই, তাহলে ইজিলি ডোবাতে পারি, মানে আপওয়ার্ড ফোর্সটা অনেক কম হয়। তাহলে দেখো জল উপরের দিকে যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা তো বাউয়েন্সি ফোর্স বা আপথ্রাস্ট বা প্লবতা বল। ঠিক আছে, প্লবতা বলটা কত হবে? একটা বস্তু যে পরিমাণ জলকে অপসারিত করবে, সেই যে জলের ওজন, সেই জলের ওজনটাই হচ্ছে ওই বস্তুর উপর ক্রিয়াশীল বাউয়েন্সি ফোর্স বা আপওয়ার্ড ফোর্সের সঙ্গে সমান। তাহলে দেখো কোনো একটা বস্তু যখন জলে নিমজ্জিত হচ্ছে, যখন ডুবছে, আস্তে আস্তে ডুবছে, তাহলে তো সে সব সময় তার ভলিউমটা তো কনস্ট্যান্ট, সে তো আর জলের ভিতর ডুবে গেলে ফুলে যাচ্ছে না বা চুপসে যাচ্ছে না, ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে সেম পরিমাণ জলকে সে অপসারিত করছে, তাহলে সেম সেই জলের ওজনটা সেম। তাহলে কোনো একটা বস্তু মনে রাখবে যখন জলে নিমজ্জিত হয়, তাহলে তার উপর ক্রিয়াশীল প্লবতা বল বা আপথ্রাস্ট ফোর্সটা সবসময় সেম থাকে। তাহলে আপথ্রাস্ট ফোর্সটা মনে রাখবে সবসময় উপরের দিকে কাজ করে। কোনো একটা বস্তু এখানে যখন কোনো একটা বস্তু জলে ডুবছে, তাহলে উপরের দিকে কাজ করছে আপথ্রাস্ট, আর বস্তুর ওয়েট কাজ করে নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে আপথ্রাস্ট কাজ করে। তাহলে আপথ্রাস্টটা সেম, কিন্তু ওয়েটটা আমরা চেঞ্জ করতে পারি বাই চেঞ্জিং মাস। তাহলে একটা ডুবোজাহাজ দেখবে কখনো জলের নিচে ডুবে যায়, আবার কখনো জলের উপরে ওঠে। কিভাবে ওঠে? এই ডুবোজাহাজ যখন জলের নিচে যায়, আপথ্রাস্টটা তো সেম ডুবোজাহাজের উপর, তাহলে যখন জলের নিচে যাবে তখন ডুবোজাহাজ কিছু পরিমাণ ওয়াটার ভিতরে ইনটেক করে, তার মাসটা বাড়িয়ে নেয় এবং ওয়েটটা বাড়িয়ে নেয়। যখন এই ওয়েটটা আপথ্রাস্টের থেকে বেশি হবে, তখন ডুবোজাহাজ নিচের দিকে চলে যাবে। আবার দেখো নিচের দিকে কাজ করছে ওয়েট, এবার ওয়েট যখন ডুবোজাহাজ উপরের দিকে উঠবে, তার মানে ওয়েট কমাতে হবে, তার মানে কিছু পরিমাণ জল বাইরে যদি বার করে দেয়, তাহলে তার ওয়েট সমান mg, তাহলে মাস কমে গেল, তার মানে ওয়েটটা কমে যাবে, ওয়েট কমে গেল, তার মানে উপরের দিকে আপথ্রাস্টটা যদি বেশি হয়ে যায়, তখন ডুবোজাহাজটা উপরের দিকে উঠে আসবে। ক্লিয়ার? ইন ডিটেলস আলোচনা করলাম, এগুলো তোমরা খাতায় একটু নোট করো, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটার আনসার হলো বাউয়েন্সি ফোর্স। দেখো, অ্যাট হোয়াট টেম্পারেচার উইল ওয়াটার ডেন্সিটি ম্যাক্সিমাম? আমরা জানি ওয়াটারের ডেন্সিটি 4 ডিগ্রিতে, ওয়াটারের ডেন্সিটি ম্যাক্সিমাম 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। দেখো 0 থেকে নর্মালি যদি কোনো একটা বস্তুর টেম্পারেচার বাড়ে, তার ভলিউম বাড়ে এবং ডেন্সিটিটা কমে, কিন্তু জলের ক্ষেত্রে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আচরণটা ব্যতিক্রম, সেই জন্য এটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে দেখো এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ডেন্সিটি বা ঘনত্বটা হয়ে যায় ম্যাক্সিমাম, এখানে হয়ে যায় রোটা ম্যাক্সিমাম। আর কারোর ঘনত্ব যদি ম্যাক্সিমাম হয়, তখন তার ভলিউমটা হয়ে যায় মিনিমাম। ডেন্সিটি ম্যাক্সিমাম, ভলিউম মিনিমাম, এই 0 থেকে 4 পর্যন্ত। এবার 4 থেকে এর পরের যখন টেম্পারেচারটা রয়েছে, তখন সেখানে জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয় না, তখন নর্মাল সাবস্টেন্সের মতোই কাজ করে। তখন যদি টেম্পারেচার বাড়ায়, ধরো এখানে ধরে নিলাম আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টেম্পারেচার বাড়াচ্ছি, তার মানে ভলিউমটা দেখো বাড়ছে। এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এটা, তাহলে 4 থেকে যখন 10-এর দিকে যাব, নর্মাল কী হয়, টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়ে,
তাহলে 4 থেকে 10-এর দিকে যাচ্ছি, ভলিউমটা দেখো উপরের দিকে আছে, বাড়ছে, আবার ডেনসিটি কমছে জেনারেল, এটা হচ্ছে নর্মাল বিহেভিয়ার। কিন্তু 0 থেকে 4 এটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। দেখো কি হয়, 0 থেকে 4-এ যদি যাই তাহলে টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে ভলিউম বাড়ার কথা ছিল, কিন্তু ভলিউম দেখো নিচের দিকে কমেছে, উল্টে ডেনসিটিটা বেড়ে গেছে। তাহলে জলের যে ঘনত্ব ম্যাক্সিমাম হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এটা যদি আমি কেলভিনে করি তাহলে কত হবে, 273 + 4, তাহলে হলো 277 কেলভিন। ঠিক আছে, এবার এটা অনেক সময় অন্যান্য স্কেলেও জিজ্ঞাসা করতে পারে। এটা যদি ফারেনহাইটস রিউমার স্কেলে যদি জিজ্ঞাসা করে, রিউমার স্কেলে যদি এটা জিজ্ঞাসা করে তাহলে এটা হবে 3.2 ডিগ্রি রিউমার। ঠিক আছে, এবার এটা যদি ফারেনহাইট স্কেলে জিজ্ঞাসা করে এটা হবে 39.2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এইগুলোও কিন্তু অনেক সময় এই আমরা সেলসিয়াস স্কেল কিংবা কেলভিন স্কেলটা আমরা ইজিলি মনে রাখতে পারি, কিন্তু এই ডেটাগুলো অনেক সময় আমরা মাথায় রাখি না, কিন্তু কোশ্চেন কঠিন হলে তখন এই ডেটাগুলো কিন্তু দিয়ে দিতে পারে, তাই এইগুলো আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এখান থেকে দেখো কোশ্চেন আসতে পারে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমরা 0-এর দিকে যাই বা 4 থেকে যদি আমরা 10-এর দিকে যাই তাহলে তার ডেনসিটি কী হবে। দেখো 4 থেকে 0-তে আসলে দেখো ডেনসিটিটা কমছে, 4 থেকে 0-তে আসছি তার মানে ডেনসিটি দেখো এখানেও নামছে, 10-এর দিকে গেলে এইদিকেও নামছে, মানে ডেনসিটিটা কমছে। কিন্তু ভলিউমটা দেখো 4 থেকে যদি আমি 10-এর দিকেও যাই বা 0-এর দিকেও যাই দেখো ভলিউমটা বাড়ছে দুদিকেই। ঠিক আছে, তাহলে এখানে যে কোনো টেম্পারেচার দিয়ে কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখানে আনসারটা হলো 277 কেলভিন। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ হিট ব্যালেন্স? দেখো হিট ব্যালেন্সটা কী জিনিস, হিট ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স আর্থে কী পরিমাণ হিট অ্যাবজর্ব করছে এবং সে কী পরিমাণ হিট রিলিজ করছে, এর যে ব্যালেন্স এটাকেই বলা হয় হিট ব্যালেন্স। এটা যদি ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর টেম্পারেচার অনেক বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। ঠিক আছে, তাহলে হিট ব্যালেন্স এটা একটা সহজ কোয়েশ্চেন। দ্য ব্যালেন্স বিটুইন ইনকামিং হিট অ্যাবজর্ব বাই দ্য আর্থ অ্যান্ড দ্য আউটগোয়িং হিট ফ্রম রেডিয়েশন, মানে আর যে রেডিয়েশনটা করছে এটার মধ্যে যে ব্যালেন্স সেটাকেই আমরা বলবো হিট ব্যালেন্স। এটা কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদের যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রেলওয়ে যে প্রিভিয়াস যে প্যাটার্ন ফলো করে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে, যে টপিকগুলো থেকে রেলওয়ে বেশি ফোকাস করে সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেনগুলো সিলেক্ট করা হয়েছে। তোমরা ভালো করে ক্লাসটা ফলো করো এবং এক্সট্রা যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো খাতায় নোট করো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। বলছে কি হুইচ থার্মোডাইনামিক ল ডিফাইন্স এনট্রপি। দেখো এনট্রপি হচ্ছে ক্লাসিয়াস, এর কনসেপ্টটা যে সায়েন্টিস্ট দেয় সেটা হচ্ছে ক্লসিয়াস বলে একটা সায়েন্টিস্ট রয়েছে। ক্লসিয়াস বলে একটা সায়েন্টিস্ট রয়েছে, তিনি এনট্রপির কনসেপ্টটা দেন। ক্লসিয়াস কি বলে, কোনো একটা আইসোলেটেড সিস্টেমে ইরিভার্সিবল প্রসেস যদি চলতেই থাকে তাহলে তার এনট্রপিটা আস্তে আস্তে বাড়তেই থাকে, যেরকম আমাদের আর্থের এনট্রপি দিন দিন আস্তে আস্তে বেড়েই চলেছে। আর এনট্রপিটা তাহলে কনসেপ্টটা দেন ক্লসিয়াস। আর এনট্রপি কী জিনিস, এটা হচ্ছে কোনো একটা সিস্টেমের যে র্যান্ডমনেস বা ডিজঅর্ডারনেস, র্যান্ডমনেসটাকে মেজার করে, র্যান্ডমনেস ডিজঅর্ডারনেস সেটা মেজার করে এনট্রপি। এবং এনট্রপির এই কনসেপ্টটা আমরা পাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল থেকে। থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল বলছে কোনো জিনিসের এফিসিয়েন্সি কখনোই 100% হওয়া সম্ভব নয়। কোনো একটা বডিকে আমরা হিট দিচ্ছি, সেই হিটটা 100% ওয়ার্কে কখনোই কনভার্ট করা পসিবল নাই, মানে কোনো একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি কখনো 100% হতে পারে না। সেটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। ঠিক আছে, এখানে দেখো থার্মোডাইনামিকের ফার্স্ট ল যেটা বলছে কোনো একটা বস্তুকে যদি আমরা হিট দিই সেই হিটটা দুই রকমভাবে কাজ করে। সেই বডিটার কিছুটা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে এবং বাকিটা কার্যে ট্রান্সফার করে, ডিডাব্লিউ কার্যে ট্রান্সফার করে। তাহলে এটা দেখো আমরা কাউকে কোনো একটা বডিকে হিট দিলাম, সেটা কি করছে, প্রথমে তার ইন্টারনাল এনার্জিটাকে বাড়াচ্ছে, তারপর সে এক্সটার্নাল ওয়ার্ক সম্পন্ন করছে। তাহলে এই ফার্স্ট লটা হচ্ছে একটা এনার্জি কনজারভেশন ল, এনার্জি কনজারভেশন ল। জিরোথ ল কি বলছে থার্মোডাইনামিক্সের, কোনো একটা বডি, একটা বডি, এই বডিটা
সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, বি আর একটা বডি, এই বডিটাও সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে এ সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, বি ও সি আর একটা বডির সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। যদি হয় তাহলে এ এবং বি এরাও নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, এটাই হচ্ছে জিরোথ ল। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে যে ফ্রিজিং পয়েন্ট অন এ থার্মোমিটার ইজ মেজার্ড 20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড বয়লিং পয়েন্ট 150 ডিগ্রি সেন্টিগ্রেড, এ টেম্পারেচার অফ 60 ডিগ্রি অন দিস থার্মোমিটার উইল বি। তাহলে একটা আননোন একটা থার্মোমিটার দিয়েছে যার আইস পয়েন্ট বলে দিয়েছে এক্স থার্মোমিটার, তার আইস পয়েন্টটা বলে দিয়েছে 20 ডিগ্রি, এটা এক্স ধরে নিচ্ছি, আর যার স্ট্রিম পয়েন্টটা বলে দিয়েছে 150 ডিগ্রি এক্স স্কেল, এবং ওই স্কেলের সঙ্গে এই সেলসিয়াস স্কেলের তুলনা করতে হবে। 60 ডিগ্রি সেলসিয়াসটা এই এক্স স্কেলের রিডিংটা কত হবে? দেখো আমরা মেনলি আমাদের 4টে স্কেল সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, এর আইস পয়েন্ট মানে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, যে টেম্পারেচারে জল জমে বরফে পরিণত হয়, সেটা হচ্ছে তার আইস পয়েন্ট বা নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিম পয়েন্ট হচ্ছে জল ফুটে বাষ্পে পরিণত হয় সেটা স্টিম পয়েন্ট, সেলসিয়াসের ক্ষেত্রে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এই আইস পয়েন্টটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং স্টিম পয়েন্টটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে এটা হচ্ছে 273 কেলভিন, আর এটা হচ্ছে 373 কেলভিন। আর একটা আছে রিউমার স্কেলের ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি রিউমার আর হচ্ছে 80 ডিগ্রি রিউমার, এটা হচ্ছে 80। ঠিক আছে, তাহলে দেখো এই একটা স্কেলের টেম্পারেচার দেওয়া আছে আর একটা স্কেলে জানতে চেয়েছে, তাহলে এটা একটাই বেসিক ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা দিয়ে আমরা যে কোনো একটা স্কেলের টেম্পারেচার সঙ্গে আরেকটা স্কেলের টেম্পারেচার আমরা কম্পেয়ার করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে এটা, যে রিডিং মাইনাস আইস পয়েন্ট বাই স্ট্রিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কার তুলনা দিয়েছে। রিডিং বলতে দুটো স্কেলের যখন কম্পেয়ার করবে, একটা স্কেলের রিডিং তোমাকে দেওয়া থাকবে আর একটা স্কেলের রিডিং তোমার জানতে চাইবে। এখানে দিয়েছে দুটো স্কেল রয়েছে, একটা আননোন একটা স্কেল যেটাকে আমি এক্স ধরে নিয়েছি, তার আইস পয়েন্ট বলে দিয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং যার স্টিম পয়েন্ট বলে দিয়েছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার এই এক্সের সঙ্গে কার তুলনা করতে বলেছে? দেখো সেলসিয়াস স্কেলের রিডিংটা বলে দিয়েছে, তাহলে সেলসিয়াসের সঙ্গে আমি এক্সের তুলনা করব, কম্পেয়ারটা। তাহলে কম্পেয়ারটা হচ্ছে এখানে এক্স স্কেল আননোন একটা স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের, ফর্মুলা একটাই, এক্স স্কেলের রিডিংটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এক্স লিখলাম, এক্স স্কেলের আইস পয়েন্ট দেখো বলে দিয়েছে 20, তাহলে আইস পয়েন্টটা 20, এক্স স্কেলের স্টিম পয়েন্ট বলে দিয়েছে 150, তাহলে 150 মাইনাস এক্স স্কেলের আইস পয়েন্টটা বলে দিয়েছে আবার 20। এবার দেখো এটা সেলসিয়াসের সঙ্গে ইকুয়াল করব, সেলসিয়াসের রিডিংটা কত? 60 বলে দিয়েছে ওরা, তাহলে এটা হয়ে গেল 60। সেলসিয়াসের আইস পয়েন্ট হচ্ছে 0, সেলসিয়াসের স্টিম পয়েন্ট হচ্ছে 100, সেলসিয়াসের আইস পয়েন্ট হচ্ছে 0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা হয়ে গেল উপরে 60, নিচে হচ্ছে 100। তাহলে আমরা এখানে লিখতে পারি x মাইনাস 20, এটা হয়ে গেল 130, এটা হয়ে গেল 60 বাই 100, কেটে দেওয়া গুণ করলে এটা আমি এখানে লিখছি দেখো, তাহলে x মাইনাস 20 এটা ইকুয়ালস টু, যদি গুণ করে দিই ক্রস মাল্টিপ্লিকেশন করি 78, তাহলে x ইকুয়ালস টু 78 প্লাস 20, তাহলে 98 ডিগ্রি এক্স। তাহলে এটা অপশান, এটা 98 করে নাও, তাহলে এটা হবে আনসার, তাহলে 98 ডিগ্রি এক্স। তাহলে আননোন স্কেল, এখানে কিন্তু এটা রেলের একটা ফেভারিট টপিক, এখান থেকে অঙ্ক দেয়ই। তাহলে যে কোনো আরেকটা স্কেল থেকে তোমরা জানো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, তোমরা একটা মুখস্থ করো, C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9, এই ফর্মুলাটাও কিন্তু এখান থেকেই আসে। তাহলে একটাই বেসিক ফর্মুলাটা জানবো, আইস পয়েন্ট স্টিম পয়েন্টগুলো জানবো, তাহলে আমরা এখান থেকে যে প্রবলেমই দিক না কেন আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই।
দেখো a ray of light strike on a glass plate at an angle of incidence 60 degree, the reflected and refracted ray are perpendicular to each other, the refractive index of the glass will be, এটা হচ্ছে ফিজিক্সের ব্রুস্টার্স ল বলে একটা ল রয়েছে পোলারাইজেশনের ক্ষেত্রে, এটা ডাইরেক্ট করা যায়। ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে যখন রিফ্র্যাক্টেড এবং রিফ্লেক্টেড রে যখন তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি হয় তখন কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান সমান হয়ে যায় tan 60। তাহলে এখানে মানটা হয়ে গেল tan থিটা, এখানে থিটাটা যেহেতু 60 ডিগ্রি রয়েছে তাহলে এখানে ডাইরেক্ট tan 60 করলাম, এটা tan থিটা এবং tan 60, তাহলে tan 60-র মান হচ্ছে √3, তাহলে এটার অপশন হয়ে গেল √3। এবার এটা যদি স্নেলের ল দিয়ে আমরা করতে যাই তাহলে কীরকম হবে দেখো, বলেছে কোনো একটা লাইট ইনসিডেন্ট করেছে, তার কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো লাইটটা এটা হচ্ছে রিফ্লেক্টেড রে আর এটা রিফ্র্যাক্টেড রে, এদের মধ্যে কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। প্রতিফলনের সূত্র যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে, তাহলে এটা 60 হলে এটা 60 হবে। এবার দেখো তাহলে টোটাল এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 60, এটা 90, তাহলে টোটালটা হয়ে গেল 150, তাহলে এটা পড়ে থাকলো কত 180 মাইনাস 150, তাহলে এটা পড়ে থাকলো 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে স্নেলস ল এবার লাগাবো। দেখো এটা হচ্ছে কাচে পড়েছে, এয়ার মিডিয়াম থেকে গ্লাসে পড়েছে, তাহলে স্নেলস ল হচ্ছে μ1 sin i ইকুয়ালস টু μ2 sin r। তাহলে দেখো μ1 মানে এটা যে মাধ্যম থেকে ইনসিডেন্ট করছে এটা এয়ার মিডিয়াম, তাহলে এটা হয়ে গেল 1, এবং sin i মানে এটা হয়ে গেল sin 60 ইকুয়ালস টু μ2, এটা গ্লাস বলেছে স্ট্রাইক গ্লাস প্লেট, হ্যাঁ, তাহলে এটা মিউ ধরে নিলাম, এবং sin r sin 30, তাহলে sin 60-র মান কত, sin 60-র মান √3/2, এটা মিউ, sin 30-র মান হচ্ছে হাফ, 2 কেটে দাও, তাহলে মিউ ইকুয়ালস টু হয়ে গেল √3। তাহলে দুই রকমভাবেই আমরা করলাম, তোমাদের যেটা সুবিধা হবে। দুই প্রসেসটাই শেখা উচিত, সেই কারণে দুটো তোমাদের শিখিয়ে দিলাম। তোমরা এটা নোট ডাউন করে নাও এবং ভিডিওটা ভালো করে ফলো করো। নেক্সট কোশ্চেন, তাহলে এটা আনসার √3। দেখো হোয়াট ইজ দ্য পাওয়ার রেটিং অফ এ ডিভাইস দ্যাট ড্রজ কারেন্ট, এটা কারেন্ট বলে দিয়েছে, হোয়েন কানেক্টেড এটা ভোল্টেজ বলে দিয়েছে। দেখো পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি V × I, তাই না। এবার এর আরও দুটো ফর্মুলা রয়েছে, আমরা জানি V ইকুয়ালস টু IR, ওহম সূত্র, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে I²R। আবার দেখো I = V/R বসালে এটা হয়ে যাবে V²/R। তাহলে এখান থেকে যে কোনো একটা সূত্র থেকেই কিন্তু অঙ্ক বা থিওরিটিক্যাল কোশ্চেন কনসেপচুয়াল থাকতে পারে। তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য পাওয়ার রেটিং, পাওয়ার বার করতে হবে, তাহলে এখানে ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, তাহলে এই ফর্মুলাটা থেকে আমি ডাইরেক্ট বার করে নিতে পারবো। তাহলে দেখো পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ দেওয়া আছে কত 180, আর কারেন্ট দেওয়া হচ্ছে 1.75, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হবে 180 প্লাস এর অর্ধেক যদি করি তাহলে 90 প্লাস 25 দিয়ে গুণ করলে 45, তাহলে কত হচ্ছে এটা অপশান দেখো, তাহলে 350, এটা ডাইরেক্ট গুণ করলেও এটা আসবে, ঠিক আছে। তাহলে এটা আসলো 145। পাওয়ারের ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে ওয়াটের আরেকটা নাম কি জুল পার সেকেন্ড, তাহলে এটা ওয়াট বা জুল পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এইরকম কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু রেলওয়ে এক্সামে থাকে। চলো নেক্সট প্যারালাল সার্কিট, হাউ ডাজ দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ রেজিস্টার কম্পেয়ার টু টোটাল ভোল্টেজ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। তাহলে দেখো প্যারালাল সার্কিটটা কেমন হয়, এটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স, এটা যদি R1 হয়,
এটা যদি R2 হয়, এটা R3, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবসময় কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের মানের থেকে ভ্যালুটা কম হয়। আর সিরিজ সার্কিটে যদি রেজিস্ট্যান্সগুলো যুক্ত থাকে তাহলে সিরিজ কানেকশানের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম্পোনেন্ট রেজিস্ট্যান্সগুলো যোগ করলে আমরা পাই। মানে সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম্পোনেন্ট রেজিস্ট্যান্স থেকে সবসময় বেশি হয়, আর প্যারালালের ক্ষেত্রে ভ্যালুটা সবসময় কম হয়। তাহলে দেখো প্যারালাল কানেকশানে মনে রাখবে সিরিজ কানেকশানে কারেন্ট সেম থাকে, আর প্যারালাল কানেকশানে সব রেজিস্ট্যান্সের এগেনস্টে ভোল্টেজটা সেম থাকে। এটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই সবার সেম রয়েছে। তাহলে সেম ফর ইচ রেজিস্টার, মানে ভোল্টেজটা সবার ক্ষেত্রেই সেম থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ইফ এ কন্ডাক্টর ফলো ওহমস ল দেন গ্রাফ বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ উইল বি। দেখো ওহমস ল বলছে কোনো একটা সার্কিটে যদি কারেন্ট ফ্লো করে আর এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, তাহলে এই সাপ্লাই ভোল্টেজ আর কারেন্ট এটা পরস্পরের সঙ্গে সমানুপাতিক। এবং এই কনস্ট্যান্ট যদি আমরা এখানে এটা তুলে আমি কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে সেটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। ওহমস ল ভ্যালিড, এই যে কন্ডিশনটা এটা ভ্যালিড হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ফর মেটাল বা কন্ডাক্টারের ক্ষেত্রে কিন্তু ওহমস লটা ভ্যালিড। যারা ওহম সূত্র মেনে চলে তাদের বলা হয় ওহমিক কন্ডাক্টার। যেরকম সমস্ত রকমের মেটাল যেগুলো রয়েছে বা কন্ডাক্টার রয়েছে তারা ওহমস ল মেনে চলে, তাদেরকে ওহমিক কন্ডাক্টার বলা হয়। আর নন ওহমিক কন্ডাক্টার যারা ওহম সূত্র মেনে চলে না, যেরকম গ্যাস এবং সেমিকন্ডাক্টার, এরা ওহম সূত্র মেনে চলে না। তাহলে ওহম সূত্রতে যদি আমরা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ আঁকি, তাহলে কার্ভটা হয় এরকম। তাহলে এই যে কার্ভ, তাহলে এর যে স্লোপ এটা হচ্ছে যদি থিটা হয়, তাহলে এই কার্ভের স্লোপ হচ্ছে ট্যান থিটা। তাহলে স্লোপ হচ্ছে ট্যান থিটা বাই V/R, বা V/R যদি আমরা করি, এই V/I যদি করি, তাহলে দেখো এটা R এর সঙ্গে সমান। তাহলে ভোল্টেজ ভার্সেস রেজিস্ট্যান্স, এই ভোল্টেজ ভার্সেস কারেন্ট কার্ভের যদি আমি স্লোপ টানি, তাহলে স্লোপটা দেয় কি রেজিস্ট্যান্স। ঠিক আছে? তাহলে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট গ্রাফ যদি আমি আঁকি, তাহলে সেটা দেয় স্ট্রেট লাইন এবং তার রেজিস্ট্যান্সটা হয়ে যায় কনস্ট্যান্ট। এই যে কার্ভটা গেছে এর এই যে থিটাটা সব জায়গায় সেম, তার মানে এই রেজিস্ট্যান্সটা হয়ে যায় কনস্ট্যান্ট। কিন্তু নন ওহমিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ যদি আমি আঁকি, এটা নন ওহমিকের ক্ষেত্রে কার্ভটা এরকম হয়, তাহলে দেখো তখন রেজিস্ট্যান্সে দেখো কনস্ট্যান্ট থাকে না, কারণ এই স্লোপটা কনস্ট্যান্ট নয়। স্লোপটা দেখো ধীরে ধীরে বাড়ছে, তার মানে রেজিস্ট্যান্সটাও তখন চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে দেখো এটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে যদি কন্ডাক্টরের ক্ষেত্রে বা মেটালের ক্ষেত্রে যেটা হয়, তাহলে এই কার্ভটা কেমন গেছে? স্ট্রেট লাইন। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। Consider the conductor in a parallel plane of a paper with current going from bottom to top. What will be the direction of magnetic field lines to the left of the conductor? তাহলে এটা ধরে নাও একটা প্লেন অফ পেপার, তাহলে বটম টু টপ এই দিক বরাবর কারেন্ট ফ্লো করছে। এটা হচ্ছে তার লেফট আর এটা হচ্ছে তার রাইট। তাহলে দেখো রাইট হ্যান্ড থাম রুল কি বলছে, যখন থামটা যদি কারেন্টের ডিরেকশান নির্দেশ করে, কোনো একটা ওয়্যার দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তাহলে এই বাকি আঙুলগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশানটা নির্দেশ করে। তাহলে এটা কারেন্ট নির্দেশ করছে, তাহলে এটা এই আঙুলগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন নির্দেশ করবে। তাহলে লেফটে ম্যাগনেটিক ফিল্ডটা কী হবে? বাইরের দিকে আউটওয়ার্ড, আর রাইটে যদি বলতো তাহলে ইনওয়ার্ড। ঠিক আছে? তাহলে দেখো এটা অপশান কোথায় রয়েছে? আউটওয়ার্ড ডিরেকশানে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য পেপার অ্যান্ড কামিং আউট। তাহলে অপশান ডিটা হয়ে গেল কারেক্ট। তাহলে এটা দেখো কোন লটা ফলো করলো? এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো ইন এ কনভেক্স মিরর দ্য প্রিন্সিপাল ফোকাস লোকেটেড। এটা মিরর বলেছে, তাহলে কনভেক্স মিরর। দেখো মিরর দুই রকমের, প্লেন মিরর হচ্ছে দুই রকম। প্লেন মিরর যেটা আমরা দর্পণ বলি, আয়না, যেখানে আমরা ছবি মানে আমরা আয়নাতে নিজেদের ইমেজটাকে দেখি, তাহলে কীরকম তৈরি করে ইমেজটা?
ভার্চুয়াল ইমেজ তৈরি করে সেম ডিস্টেন্সে। এখানে যদি কোনো একটা ব্যক্তি থাকে তাহলে এখান থেকে তার ডিস্টেন্সটা থাকে সেম, এটা প্লেন মিরর, এটা হচ্ছে প্লেন মিরর। প্লেন মিররের ক্ষেত্রে তাহলে বস্তু যত দূরে থাকে অবজেক্টটাও সেম দূরেই থাকে। আর অবজেক্টের নেচার হচ্ছে ভার্চুয়াল, এটা হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল ইমেজ সর্বদা আপরাইট হয়, আপরাইট বা খাড়া। ঠিক আছে, এবার দেখো এই স্ফেরিক্যাল মিররের রেডিয়াস অফ কার্ভেচার বা ফোকাল লেন্থ যেটা বলি, রেডিয়াস অফ কার্ভেচার এটা হয় ইনফিনিটি। ঠিক আছে, বা ফোকাল লেন্থও বলতে পারো, ফোকাল লেন্থটাও হয়ে যায় এর ইনফিনিটি, কারণ নির্দিষ্ট কোনো কার্ভ নেই, উপরের দিকেও ইনফিনিটি পর্যন্ত বাড়াতে পারি, নিচের দিকেও আমি ইনফিনিটি পর্যন্ত বাড়াতে পারি। এবার দেখো স্ফেরিক্যাল মিরর দুই রকমের হয়, একটা হচ্ছে কনভেক্স মিরর, এখানে তোমাদের যেটা কোশ্চেনটা এসছে এটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিররে প্রিন্সিপাল অ্যাক্সিস এটা হচ্ছে পোল, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল লাইট রে যদি ইনসিডেন্ট করে তাহলে যে পয়েন্টে এসে এটা মিলিত হয় সেটাকে বলা হয় ফোকাস, আর এই ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে ফোকাল লেন্থ। ঠিক আছে, এই যে কনকেভ এটা হচ্ছে অবতল বা কনকেভ, অবতল বা হচ্ছে কনকেভ। তাহলে কনকেভ মিরর কোথায় কোথায় আমরা ইউজ করি? কনকেভ মিরর দেখবে ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক, গাড়ির হেডলাইট, রিফ্লেক্টিং টেলিস্কোপ, তাহলে এইগুলোতে সব হচ্ছে মেকআপ মিরর, শেভিং মিরর, তাহলে সেক্ষেত্রে কনকেভ মিরর ইউজ হয়। আর কনভেক্স মিররটা কেমন? এটাই হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিররে যদি লাইট রে যায় তাহলে লাইট রেটাকে ডাইভার্জ করে দেয়, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালভাবে যায় তাহলে এর ফোকাসটা হচ্ছে লেন্সের পিছন দিকে। আর কনকেভের এটা হচ্ছে কনভেক্স, কনভেক্স মিরর, কনকেভের হচ্ছে লেন্সের সামনের দিকে, আর এর ফোকাসটা তাহলে এটা হচ্ছে ফোকাল লেন্থ, এটা এ ফোকাল লেন্থ, এটা ফোকাস, এটা হচ্ছে ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। তাহলে দেখো এটা লেন্সের সামনে, এই মিররের সামনে, আর এটা হচ্ছে মিররের পিছনে। তাহলে দেখো বিহাইন্ড দ্য মিরর, তাহলে প্রিন্সিপাল ফোকাস কোথায়? এটা যদি এটা কনভেক্স বললে মিররের পিছন দিকে, যদি কনকেভ বলতো তাহলে মিররের সামনের দিকে। ক্লিয়ার? সেই কারণেই দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের এই দিকটা নেগেটিভ নেই, সেই কারণে কনকেভ মিররের ফোকাল লেন্থটা অঙ্ক করার সময় আমাদের মাইনাস ধরতে হয়, আর কনভেক্স মিররের ফোকাল লেন্থটা অঙ্ক করার সময় আমাদের পজিটিভ ধরতে হয়। মিরর ফর্মুলাটা কি অঙ্ক করার ক্ষেত্রে? 1 + v = 1 + u = 1/f। বস্তু সবসময় এই দিকেই থাকে, তাহলে বস্তু সবসময় নেগেটিভ, ইউটা সবসময় নেগেটিভ, আর ভিটা আমাদের অনেক সময় বার করতে দেয়, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কও করতে পারবো। এটা লেন্সের ক্ষেত্রে এটা জাস্ট মাইনাস হয়ে যেত লেন্স হলে। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। ক্লিয়ার? তাহলে এটার আনসার হলো বিহাইন্ড দ্য মিরর, মিররের পিছন দিকে। চলো তারপর ওটা দেখো, ইফ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ডাবলড while the current remains same, how will the heat produced per unit time change? তাহলে দেখো কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তাহলে সেখানে কিছুটা হিট উৎপন্ন হয়, সেটা হিটিং ইফেক্ট অফ কারেন্ট বলা হয়। সেই সূত্রটা দিয়েছিল কে? সায়েন্টিস্ট জুল। তাহলে এটা জুলস ল, জুলের হিটিং ইফেক্ট যেটা, সেই তার যে কোনো একটা ওয়্যার দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে কতটা হিট উৎপন্ন হয় তার ফর্মুলা হচ্ছে I²RT/J। এই যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে দেখো এই ক্ষেত্রে এই ফর্মুলাটা কি, এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেক অঙ্ক থাকে বা থিওরিটিক্যাল কোশ্চেন থাকে। কোনোটা একটা অনেক সময় বলে দুটো চেঞ্জ হয়েছে বা একটা চেঞ্জ হয়েছে তাহলে কত গুণ হিট উৎপন্ন হবে, বা ডাইরেক্ট এখান থেকে আয়ের সঙ্গে যে ভোল্টেজের রিলেশান সেই ভোল্টেজ দিয়েও অনেক সময় অঙ্ক থাকে। তাহলে এখানে যেটা চেয়েছে যে রেজিস্ট্যান্স হচ্ছে ডাবল, কারেন্টটা সেম, তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্ট সেম, টাইম ইউনিট এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটার সঙ্গে ডাইরেক্ট রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? এইচ ইজ প্রপোর্শনাল টু দেখো আর, তাই না? তাহলে দেখো রেজিস্ট্যান্স যদি ডাবল হয় তাহলে হিট উৎপন্ন কী হবে? এটা যদি দ্বিগুণ হয়, আরটা যদি দ্বিগুণ হয় তাহলে এইচটা কত? এইচের যে চেঞ্জটা হলো, এটা যদি দ্বিগুণ, আরটা যদি দ্বিগুণ চেঞ্জ হয় তাহলে এইচের যে চেঞ্জ, এইচের চেঞ্জটা হয়ে যাবে দ্বিগুণ, এদের মধ্যে সরল সম্পর্ক। যদি কারেন্ট বলতো দ্বিগুণ চেঞ্জ তাহলে 2 হয়ে যেত তখন। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাব ডাবল, ইট উইল বি ডাবল, ইট উইল বি ডাবল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। সহজ কোশ্চেন ছিল এটা, জাস্ট ফর্মুলা পুটিং।
হাউ ক্যান উই এক্সপেরিমেন্টালি ডিটারমাইন দ্য ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর। দেখো কনকেভ মিরর আমরা দেখলাম আগের কোশ্চেনটাতে, কনকেভ মিররটাতে আগের কোশ্চেনটা দেখলাম, এটা একটা কনকেভ মিরর। কনকেভ মিররে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালভাবে লাইট রে এসে মিররের উপর পড়ে, তাহলে তারা যেখানে গিয়ে মিলিত হয় সেটাই হচ্ছে তার ফোকাস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালভাবে লাইট রে কখন আসবে? যখন তারা ইনফাইনাইট থেকে আসবে। তাহলে ইনফাইনাইট থেকে লাইট রে আসছে এবং আমরা একটা কনকেভ মিররকে রেখে দিয়েছি লাইটের ডিরেকশানে, তাহলে তারা যখন কনকেভ মিররে পড়বে এবং তারা যেখানে গিয়ে মিলিত হবে, ফোকাস যেখানে হবে, তাহলে পোল থেকে সেই ফোকাসের যে ডিস্টেন্স সেটাই হয়ে যাবে তার ফোকাল লেন্থ। তাহলে দেখো কি বলছে, কোন অপশানটা দেখো, মেজার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মিরর অ্যান্ড দ্য ইমেজ ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফর্ম বাই দ্য বডি। তাহলে ইমেজটা কোথায় ফর্ম করছে? ফোকাসে ফর্ম করছে, আর মিরর হচ্ছে এখান থেকে পোল থেকে, অ্যাকচুয়াল পোল থেকে, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে গেল তার ফোকাল লেন্থ। তাহলে এটা একটা ভালো একটা কোশ্চেন, ঠিক আছে, বুঝতে পারলে তো সবাই। আর কনকেভ মিররের ব্যবহারগুলো বললাম যে দন্ত চিকিৎসক ব্যবহার করে, তারপর মেকআপ মিরর, সেভিং মিরর, রিফ্লেক্টিং টেলিস্কোপ, তাহলে এইগুলোতে সব কনকেভ মিরর ব্যবহার করা হয়। চলো নেক্সট কোশ্চেন। দেখো 8 ওহম রেজিস্ট্যান্স জেনারেট 200 জুল হিটস এভরি সেকেন্ড। তাহলে এটা আর এর ভ্যালুটা বলে দেওয়া আছে এখানে, হিটের ভ্যালুটা বলে দেওয়া আছে, এইচের ভ্যালুটা বলে দেওয়া আছে, এভরি সেকেন্ড। তাহলে এখানে টাইমটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে হোয়াট উইল দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। তাহলে দেখো আমরা ওই ফর্মুলাটা যেটা পড়লাম, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, জের ভ্যালুটা 1। আবার জের আরেকটা ভ্যালু রয়েছে 4.2 জুল পার ক্যালোরিতে যদি আমরা লিখি। তাহলে দেখো এখানে হিট, এটা যদি দেখো এখানে আর বলে দিয়েছে, আমাকে ভোল্টেজ জিজ্ঞাসা করেছে, তাহলে আইটাকে ট্রান্সফার করে আমাকে ভোল্টেজের ফর্মে লিখতে হবে। দেখো আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই সমান ভি স্কোয়ার বাই আর লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে একটা আর কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে দেখো এবার ফর্মুলা জাস্ট ভ্যালু পুটিং করে দাও। তাহলে আর এর ভ্যালুটা, হিটের ভ্যালু 200, ভি স্কোয়ারের ভ্যালু বার করতে হবে, আর এর ভ্যালু 8, টাইমের ভ্যালু 1। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু পেলাম 8 দুগুণে 16, 1600। তাহলে ভি হয়ে গেল √1600, মানে 40 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এই টাইপের প্রবলেম এই সূত্র থেকে থাকে, এবং এটা রেলের খুব একটা পছন্দের একটা সূত্র। এখান থেকে কিন্তু রেলওয়ে বিভিন্ন এক্সামে প্রবলেম এখান থেকে দেয়, কনসেপচুয়াল কোশ্চেনও দেয়, প্রবলেমও দেয়। কোশ্চেন বলতে কোনো একটা ডাবল করলো, কোনো একটা হাফ করলো, তাহলে ফাইনালি কী চেঞ্জ হলো, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন। চলো আজকের লাস্ট কোশ্চেন। The phenomena of dispersion of light into 7 component color was discovered in, সালটাও এখানে দিয়ে দিয়েছে, তাহলে 1666 বাই আইজ্যাক নিউটন। তাহলে দেখো ডিসপারশন মানেটা কি, লাইট রে একটা প্রিজমের ভিতর দিয়ে যখন যায়, তাহলে দেখো আমরা জানি যেদিকে যাওয়ার কথা ছিল না গিয়ে 7টা রঙে লাইটটা বেঁকে যায়, তাই না? এবার এই যে লাইটটা যে বাঁকে, এখানে নিচে থাকে ভায়োলেট। সব থেকে বেশি ডেভিয়েশন কার হয়? দেখো এখান থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে। তাহলে ডিসপারশন অফ লাইট, প্রিজমের ভিতর দিয়ে লাইট যে 7টা রঙে ভেঙে যাচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিসপারশন অফ লাইট, ঠিক আছে। তাহলে ডিসপারশন অফ লাইট আর কোথায় হয়? রেনবো। রেনবোটাও কিসের জন্য হয়? ডিসপারশন হচ্ছে মেন রিজিয়ন, মেন কারণ। আর গৌণ কিছু কারণ রয়েছে, যেরকম টিআইআর, টোটাল ইন্টারনাল রিফ্লেকশান, রিফ্র্যাকশান, এগুলো হচ্ছে ডিসপারশনের গৌণ কারণ বা সেকেন্ডারি। এটা মেন প্রাইমারির কারণ, এগুলো হচ্ছে গৌণ কারণ। তাহলে এই যে রেনবোতে 7টা কালার থাকে, নিচের দিকে থাকে ভায়োলেট, আর উপরের দিকে থাকে রেড। তাহলে এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে রেনবোর ইনার কালারটা কি? ইনার কালার হচ্ছে ভায়োলেট, আউটার কালার হচ্ছে রেড। এখানে দেখো লাইটটা এই দিকে যাওয়ার কথা ছিল, যদি না বেঁকে যেত। তাহলে দেখো রেড বেঁকেছে, এতটা ডেভিয়েশন হয়েছে, আর ভায়োলেটের ডেভিয়েশন হয়েছে অনেক বেশি। তাহলে এখান থেকে কোশ্চেন আছে, তাহলে মোস্ট ডেভিয়েশন
মোস্ট বা ম্যাক্সিমাম ডেভিয়েশান, তাহলে ম্যাক্সিমাম ডেভিয়েশান যদি কোশ্চেন আসে তাহলে হবে ভায়োলেট। আর যদি বলে মিনিমাম ডেভিয়েশান করেছে দেখো রেড। ঠিক আছে, দেখো রেড লাইটের যে ভিপজিওর যেটা রয়েছে, এই যে ভিপজিওর, এই যে লাইটের একটা ওয়েভলেন্থের একটা রেঞ্জ রয়েছে 7600 অ্যাংস্ট্রম, আর এটা হচ্ছে 3800। এটা যদি অ্যাংস্ট্রমে করি তাহলে এটা ন্যানোমিটারে করলে হচ্ছে 760 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার হয়ে যাবে। তাহলে দেখো এই যে রেড লাইট, যেটা রেড লাইটের কিন্তু ওয়েভলেন্থ কিন্তু রেড লাইটের হচ্ছে ম্যাক্সিমাম, ওয়েভলেন্থ হচ্ছে রেড লাইটের হচ্ছে ম্যাক্সিমাম। ভায়োলেটের থেকে ওয়েভলেন্থ আর রেড লাইটের বেশি, এবং রেড লাইটের ওয়েভলেন্থ বেশি হওয়ার জন্য রেড লাইটের ভেলোসিটিও বেশি, এবং স্ক্যাটারিংটা রেড লাইটের ক্ষেত্রে কম হয়। সেই কারণে বিপদ সিগন্যাল হিসাবে আমরা অনেক সময় রেড লাইট ব্যবহার করে থাকি। তাহলে এটা গেল টোটাল ডিসপারশন ফেনোমেনা। 7টা কালারে ভাগ হয়ে যাচ্ছে, রেড লাইটের ডেভিয়েশনটা মিনিমাম, ভায়োলেট লাইটের ডেভিয়েশনটা কম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 25টা সেকেন্ড সেশনটা কমপ্লিট করলাম। এখানেও 25টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। ফার্স্ট সেটেও আমরা 25টা কোশ্চেন আলোচনা করেছিলাম। ক্লাসটা একটু লেন্দি হচ্ছে কারণ এখানে অপশানসগুলো আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে আরও রিলেটেড অন্যান্য ডেটা ইনপুট যেগুলো পরীক্ষাতে আসার মতো বা পরীক্ষাতে আগেও এসেছে প্রিভিয়াস ইয়ার, সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো তোমরা একটু ধৈর্য ধরে সেশনগুলো দেখবে। এখনও 2টো সেশন আসতে চলেছে, টোটাল 100 কোশ্চেন আমরা করব এনটিপিসি এক্সামকে মাথায় রেখে। তাহলে দেখবে তোমাদের ওভারঅল ফিজিক্সের কমপ্লিট একটা প্রিপারেশান মোটামুটিভাবে একটা হবে, কারণ এখানে 100টা কোশ্চেনের সঙ্গে সঙ্গে তোমরা আদার্স অন্যান্য ইনফরমেশানগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে ভিডিওগুলো দেখতে থাকো, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই রাইস স্মার্ট বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। ঠিক আছে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস।